আজকের ক্লাসে আমাদের মূল লক্ষ্যই থাকবে যে যারা অলরেডি জানো যে কিভাবে আমরা আমরা কিভাবে ক্লাস চালাই, কিভাবে তোমরা ক্লাসের পরে তোমাদের যে জিনিসগুলো পাওয়ার কথা সেইগুলো পাও, আহ, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেওয়া। যারা অলরেডি জানো তাদেরকে তো নতুন করে জানাবার কিছু নেই, যারা একদমই জানো না তাদের জন্য আজকের এই ক্লাসটা। আমরা কালকে থেকে যেহেতু পুরো দমে পড়া শুরু করব, সেই জন্য আজকের এই ওরিয়েন্টেশনটা। জুমে যারা জয়েন করে নাই তাদেরকে কি বলতে পারি, তাদেরকে ডেকে আনার এই মুহূর্তে সুযোগ নাই, আশা করি কালকে থেকে আমরা ডেকে আনতে পারবো প্রথম ক্লাসে। তবে এই সিনসিয়ারিটিটুকু একজন অ্যাডমিশন স্টুডেন্টের কাছ থেকে আমরা আশা করতেই পারি যে সে তার ওরিয়েন্টেশন ক্লাসে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবে। তো শুরুতে আমি একটু ওরিয়েন্ট করে নিব যে কিভাবে আমরা ক্লাসটা নিব, নাম্বার 1। আর তারপরে তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা তোমরা করবা, আমি অবশ্যই উত্তর দিব। আচ্ছা, আমাদের যারা এই মুহূর্তে পরবর্তীতে আরেকবার ঘোষণা দিব, প্রত্যেক গ্রুপে আলাদা করে ভিডিও পোস্ট করা হবে। তারপরও যারা আমাদের প্রি মেডিকেলের স্টুডেন্ট, অ্যাডভান্স মেডিকেল ব্যাচ জুন এবং অগাস্টের স্টুডেন্ট, তাদেরকে আবারও বলে দেই যে এই ক্লাস শেষে তোমাদের জন্য একটা ছোট্ট ঘোষণা আসবে। আমাদেরকে সবাইকেই মেইন গ্রুপে জয়েন করতে হবে, সেই গ্রুপে সবার ক্লাস কন্ডাক্ট হবে। ঠিক আছে, যারা ঘোষণাটা ফলো করবে তারা ফার্দার ক্লাস করতে পারবে, যারা ফলো করতে পারবে না তারা ফার্দার ক্লাস করতে পারবে না, একটা ছোট্ট কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। এখানে সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ খুব একটা নাই, সবার তথ্য কিন্তু আমাদের কাছে আছে। যারা তোমরা কোর্সে জয়েন করেছো, তুমি কে, তোমার কলেজ কোনটা, তুমি যদি আমাদের অ্যাপে সঠিক তথ্যটা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের তথ্য আমাদের কাছে আছে। যদিও এটি একমাত্র অসুবিধা অনলাইন ক্লাসের, যেটা সবচেয়ে বড়, সেটা হলো তোমাকে আমি চিনলেও সরাসরি কিন্তু তোমাকে আমি দেখতে পাচ্ছি না, এবং বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভিডিওটা অন করতে খুব একটা কমফোর্ট ফিল করে না। আমিও যদি কোথাও অনলাইনে কিছু করি, আমিও কিন্তু ভিডিও অন রাখি না, কারণ কে সবসময় ভাবে সোজা মুখে বসে থাকতে পারে। সো তুমি তোমার অনলাইন ক্লাসে এটাই কথা, তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারো, এদিকে ক্লাস চলতেই থাকে। যদিও একটা অ্যাডমিশন পরীক্ষার্থীর কাছ থেকে এইটা কোনোভাবেই আশানুরূপ হবে না, কারণ দেখো শুরুতে একটা বিষয় খুবই ক্লিয়ার করে দেই একদম শুরুতে, সেটা হলো যে তো এখানে কিন্তু আমরা একটা দায়িত্ব নিয়েছি যে আমি তোমাকে পড়াবো, কিন্তু ভাইয়া পড়ার ঠেকাটা কিন্তু তোমার, ঠেকা কিন্তু আমার না। আমি আহ, আমার কাজ হচ্ছে পড়ানো, আমি কিন্তু পড়াবো। তুমি মনে করো ক্লাস ফাঁকি দিলা, তুমি লাইভ ক্লাস করলে না, এতে আসলে ডিএমসি ডিমার্স এর বা আমি যে তোমাদের তোফায়েল ভাই আমার কিছুই কি যায় আসবে বলো? আমি একটু কষ্ট পাবো যে ছেলেটা বা মেয়েটা ঠিক পথে নাই, হয়তো বা সে চান্স পাবে না। কিন্তু চান্স যে তুমি যখন পাবা না, এইটা কিন্তু তোমার জীবনে তোমার স্বপ্নটা পূরণ হবে না। তো তুমি আসলে ফাঁকি আমাকে দিচ্ছ না, তুমি ফাঁকি তোমার ডিএমসি ডিমার্সকে দিচ্ছ না, ফাঁকি তুমি তোমার নিজেকে দিচ্ছ, তুমি যদি ক্লাস নিয়মিত না করো, তুমি যদি পড়ালেখা নিয়মিত না করো। ওকে, ঠিক আছে। আমি শুরুতে আমরা কিভাবে ক্লাস নিব সেই ওরিয়েন্টেশনটা দিয়ে দিই। এই ভিডিওটা কিন্তু থাকবে, এই ভিডিওটা আমরা কিন্তু ইউটিউবে আপলোড করে তোমাদেরকে লিংক দিয়ে দিব, যাতে তোমরা দেখে নিতে পারো। সবার জন্য আপাতত দেওয়ার প্ল্যান করিনি আমরা যে সবাই দেখবে, কারণ এটা তো আমাদের প্রাইভেট স্পেশাল ব্যাচের, শুধু তোমাদের জন্য। তারপরে যারা ক্লাসে মিস করলো তারা যাতে দেখতে পারে। যদিও আমি মনে করি শুরুতেই একটা কথা একদম বলে নিই, যদিও গ্রুপের কিছু নিয়ম নীতি আছে, তারপরে একটা কথা বলে দিই, মনে রাখবা যে লাইভ ক্লাসই একটা 2 ঘন্টার লাইভ ক্লাস করতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু তুমি যদি একটা লাইভ ক্লাস রেকর্ডেড করতে যাও তাহলে কমপক্ষে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি একটানা বসে কোনোদিনই একটা লাইভ ক্লাস দেখে শেষ করতে পারবা না। আমি নিজে ইহ জনমে এই পর্যন্ত কোনো একটা লাইভ কোর্সে সাবস্ক্রিপশন করেছি, তারপরে কোনো ক্লাস মিস করেছি, 10টা ক্লাস জমে গেছে, কখনোই আমি আর শেষ করতে পারি নাই। এটা তোমাদেরকে শুরুতেই বলে রাখি, কখনোই কিন্তু শেষ হবে না। যদি তুমি ভাইয়া লাইভ ক্লাস লাইভে না করো, তুমি বিপদে পড়তে যাচ্ছ, তোমার কিন্তু ওই ওই অংশটুকু মিস থেকে যাবে। এটা একদম শুরুতে ক্লিয়ার করে দিই। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে তো একটা সুখের বিষয় আছে, একদম শুরুতে বলে নেই আমি। আর কেউ যদি প্রশ্ন করতে চাও, যে কোনো প্রশ্ন করতে চাও, আমি চ্যাট অপশনটা আপাতত অফ রেখেছি। প্রশ্ন করতে চাইলে অবশ্যই অবশ্যই হ্যান্ড রেইজ করবা, আমি অবশ্যই তোমাকে কথা বলার সুযোগ দিব। এবং জুমে ক্লাস নেওয়ার কিন্তু এটাই আমাদের অর্থ, এখানে সময় খুবই কম নষ্ট হয়।
আমরা ফেসবুক লাইভে কিন্তু নিতে পারতাম। জুমে কিন্তু আমাদেরকে মাসে 5,000 10,000 টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয়। ফেসবুক লাইভে বা ওই তোমার আমরা ফ্রি সফটওয়্যার গুলো ইউজ করলে কিন্তু আমাদেরকে এই খরচটা করতেই হতো না, এবং অসংখ্য জায়গায় কিন্তু তাই করা হয়। কিন্তু এতে অনেকটুকু সময় নষ্ট হয়, কে কে কমেন্ট করলো, তোমার চ্যাট, তুমি যখন উত্তর লিখবা তখন কিন্তু তোমার মনোযোগটা ঠিক থাকে না। সেই তুলনায় জুম অনেকটা খুব ক্লিয়ার পরিবেশ, খুব একটা শান্ত পরিবেশে ক্লাস করা যায়। শুধুমাত্র আমার কথায় তোমরা ফোকাস করতে পারো। শুরুতে একটু খালি ফিডব্যাক নিয়ে নিই। আজকে অনেকে আছে যারা প্রথম ক্লাস করছে, যেমন প্রথম ক্লাস করছে, দেখি ঠিক বলছি কিনা, লেট মি গেস যে এ আজকে প্রথম ক্লাস করছে, হোপফুলি জাহিদুল। জি ভাইয়া। তুমি আজকে প্রথম ক্লাস করছো কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। জাহিদুল কোন কলেজ ভাইয়া? ও নিজে নিজে আবার মিউট হয়ে গেল। ওকে, সমস্যা নাই। জাহিদুল কোন কলেজ, তুমি আরেকবার বলতে পারো? জি ভাইয়া, বিসিএসসি কলেজ। বিসিআইসি কলেজ, ওকে। জাহিদুল, একটা ছোট্ট কথা খালি আমাকে বলো যে তুমি এইচএসসি পরীক্ষা কেমন দিয়েছো? জি ভাইয়া, খুব ভালো দিছি আলহামদুলিল্লাহ। গোল্ডেন এসে যাবে তুমি রেজাল্ট ইনশাল্লাহ। ভালো হবে। তোমার ইনশাল্লাহ। লক্ষ্যটা কি একটু বলবা? জি ভাইয়া, ডিএমসি ইনশাল্লাহ। ডিএমসি ইনশাআল্লাহ, ওকে। আমরা সেই বিষয়ে শেষ আধা ঘন্টা আলোচনা করব কিভাবে পড়তে হবে। আগামী 10 মিনিট আমি ব্যয় করব যে ক্লাসটা কিভাবে হবে, এবং আমরা ক্লাস শেষে মডিউল গুলা কোথায় কোথায় পাবো। লেটস বিগিন, আমি শুরু করছি, এই বিষয়ে কথা না আচ্ছা বাড়াই। ভাই। প্রথম কথা, ওকে, ঠিক আছে, জাহিদুলকে আমি মিউট করে দেই। জাহিদুল মিউট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার দেখো, প্রথম কথা, ক্লাস কিভাবে হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে, আমরা জুমের মাধ্যমে নিব, 1 নম্বর কথা। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, এই জুমের লিংক, আমাদের প্রতিটা ক্লাস হবে জুমের মাধ্যমে। এই জুমের লিংক ক্লাসের সময়ের আগে, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আমরা রেগুলারলি গ্রুপে দিয়ে দিব, প্রত্যেক জায়গায় গ্রুপে পেয়ে যাবা। এবং আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপ থেকেও পাওয়া যাবে। আমরা ইনশাল্লাহ এই দুই একদিনের মধ্যেই এই ডিএমসি ড্রিমার্স অ্যাপের ফিচারটাকে পুরোপুরি অন করে ফেলবো। ফিচার অলরেডি তৈরি করা আছে, অ্যাপেও দেখতে পারো তোমরা অনেকে। সেই অ্যাপের মধ্যেও লিঙ্ক পাবা। কেউ যদি ফেসবুকে আসতে না চাও, সেখান থেকেও তোমরা এই ক্লাসের জুম ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবা। দ্যাটস ইট। ক্লাসের প্রত্যেক ক্লাসের লিঙ্ক দেওয়ার সময় কি ক্লাস হবে আজকে, সেই ক্লাসের বিষয়টা কিন্তু আমরা সে জায়গায় স্পষ্ট করে বলে দিব। দ্যাটস ইট। ক্লাস স্ট্রিক্টলি আমরা চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যেই শেষ করার। 2 ঘন্টা পড়ালেখা মানে কিন্তু অনেকটুকু পড়ালেখা। আমরা ক্লাসের সময় কিন্তু সকাল 7টা থেকে 9টা দেওয়া আছে। তবে ক্লাস যখনই হোক, যদি ক্লাস বিকালে হয় রিজার্ভ টাইমে, তখনও 2 ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। তবে আমি এইটুকু বলতে পারি যে আমরা তো শেষ করার চেষ্টা করবই, তবে ব্যক্তিগতভাবে আমি যখন পড়াই, আমি আসলে কখনোই চেষ্টা করি না এটা ফাঁকি দিয়ে দেওয়ার। হতে পারে আমি তোমাকে বলে দিলাম যে এই পেজটা পড়ে নিও, পুরাটাই ইম্পর্টেন্ট, দাগাই দিলাম। আমি সাধারণত এরকম কখনোই চেষ্টা করি না। নুসরাত আইরিন হাত তুলেছো, আমি একটু পরে সুযোগ দিচ্ছি, আপু হাতটা রেজ করাই থাকুক। আমি সাধারণত কখনোই ফাঁকি দিতে পছন্দ করি না। আমি চেষ্টা করি যে আমি পুরোপুরি অনেস্টির সাথে স্টুডেন্টকে পুরো জিনিসটা ব্রেনের মধ্যে প্রবেশ করিয়ে দিতে, যাতে সে আমার ক্লাসটা করার পর তার 80% পড়া হয়ে যায়। এই বইটা যাতে তার পড়তে অনেকটুকু আরাম লাগে এবং তার পড়তে যাতে কষ্ট না হয়। তোমরা সবাই ভালো স্টুডেন্ট যারা এখানে ক্লাস করছো। তবে আমি চাইবো যে 2 ঘন্টার মধ্যে আমরা শেষ করার কথা। 2 ঘন্টা 15 মিনিট লাগতে পারে কোনো কারণে, 2 ঘন্টা 20 মিনিট লাগতে পারে। সেইটুকু সময় তোমরা ধৈর্য ধরে ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবা। এই পুরোটা সময় কিন্তু ইফেক্টিভ পড়ালেখা হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, শুরুতেই বলে নিই যে ক্লাসের সময় কেন সকাল 7টা থেকে 9টা দেওয়া আছে। 1 নাম্বার আমরা যে কারণটা ঠিক করেছি সেটা হলো যে এখানে অনলাইন ক্লাসে শুরুতেই প্রথম কথা হচ্ছে এই সময়টা সকালে ঘুম থেকে উঠলে তোমার দিনটা অনেক বড় হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার কথা, দিনটা অনেকটুকু বড় হয়ে যাবে। তুমি যদি সকাল 6:30টায় ঘুম থেকে উঠো, আর তুমি যদি সকাল 10টায় ঘুম থেকে উঠো, তাহলে কিন্তু তোমার দিনটা অনেকটুকু ছোট হয়ে যাবে। ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে দিনটাকে বড় করা, এটা হলো আমাদের 1 নাম্বার লক্ষ্য। 2 নাম্বার লক্ষ্য, তুমি সকালেই যখন জেনে গেলে যে আমি এটা পড়ে ফেললাম, সারা দিন ধরে কিন্তু তুমি সেটা পড়তে থাকবা। দ্যাট ইজ দ্য থিং। তো তুমি কিন্তু অনেকটু পরবর্তীতে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ 2 নাম্বার কারণ হলো যে সময় তো পাচ্ছই। 2 নাম্বার, এখানে অনেকেই আছে যারা আরেকটা আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠিত কোচিং গুলো আছে, সেটা হতে পারে রেটিনা, হতে পারে মেডিকো, হতে পারে উমেশ,
এই প্রতিষ্ঠিত কোচিং গুলোতে তোমরা অনেকেই ভর্তি হয়েছো, তোমাদের অনেকেরই কিন্তু সেই জায়গাতেও কিন্তু ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের বেশিরভাগেরই দেখা যায় যে স্টুডেন্টদের বেশিরভাগেরই ক্লাসটা থাকে 10টার দিকে বা পরে। যদি কারো আমাদের টাইমের সাথে ক্ল্যাশ করে তুমি অবশ্যই কথা বলে চেঞ্জ করে নিতে পারো। এবং এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে প্রথম 7 দিনের পর সকল কোচিং এই যে কোনো সময় তুমি ক্লাস করলেই হবে, বা প্রথম 1 মাস পর তো ইচ্ছা মতো ক্লাস করতে পারো। কারণ প্রথম 7 দিন শুধুমাত্র স্টুডেন্টদের একটা জোর থাকে। প্রথম গ্রাফটা অনেকটা এমন, কোচিং এ কোচিং ক্লাসে স্টুডেন্টের উপস্থিতি আমি যদি একটা গ্রাফ আঁকতে চাই, তোমরা নিজেরাও এই গ্রাফটা জীবনে আঁকতে পারবা, এটা তেমন কোনো ব্যাপার না। এটা কিন্তু অ্যাডমিশন টাইম, এমন না যে এটা কিন্তু কলেজের টাইম, ব্যাপারটা কিন্তু এমন না যে এটা কলেজের পড়া ফাঁকি দেওয়া। কিন্তু এই গ্রাফটা ঠিক এইরকম হয় প্রথম থেকে শেষ পর্যন্ত কোচিং ক্লাসের উপস্থিতি। দেশে যত ভালো কোচিং হোক, যত প্রতিষ্ঠিত কোচিং হোক, প্রথম দিন যদি ওই কোচিং এ 10,000 স্টুডেন্ট থাকে, 9,000 স্টুডেন্ট ক্লাস করে। আর সে এই ব্যাচটা যখন শেষ পর্যন্ত যায়, তখন কিন্তু মাত্র 1,000 স্টুডেন্ট বেঁচে থাকে ক্লাসগুলো করার জন্য। এবং অ্যাভারেজ একটা স্টুডেন্ট থাকে, অ্যাভারেজ মোটামুটি এরা মোটামুটি 50% স্টুডেন্ট যারা রেগুলার ক্লাস করে, বাকি 50% স্টুডেন্ট কিন্তু কিছু সকল ক্লাসকে সৃষ্টিকর্তাকে উৎসর্গ করে দেয়। ঠিক আছে? সো আশা করি তোমরা এমন করবা না, যেখানেই তুমি ক্লাস করো সেটা তুমি ডিএমসি ড্রিমার্স কে সোললি ফলো করো, বা ডিএমসি ড্রিমার্স কে সেকেন্ড হ্যান্ড অপশন হিসেবে তুমি রাখো। আমি বলবো যে তুমি অবশ্যই লাইভ ক্লাস তো করতে বলবোই, সাথে তুমি যদি মিস করো রেকর্ডেড ক্লাসটা যাতে অবশ্যই করো। এতে তোমার বড় ভাই হিসেবে আমি তোমাদের, যেহেতু আমার অভিজ্ঞতা তোমাদের যে জ্ঞানে মানে বৃদ্ধি না হলেও তোমাদের যে অভিজ্ঞতা আমার অনেক বেশি, এইটুকু বলতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষা এই গ্রাফের শেষ 1,000 যারা টিকে থাকে এরা সফল হয়, এইটুকু মোটামুটি কনফার্ম। হ্যাঁ, এর মধ্যে অনেকে চান্স না পেতে পারে, কিন্তু এরা তাদের কাঙ্ক্ষিত জায়গায় চান্স না পেলেও এরা ভালো জায়গায় চান্স পেয়েই ছাড়ে, প্রথমবার না হলেও দ্বিতীয়বার। মূলত এরাই হলো ফাইটার, এরাই শেষ পর্যন্ত টিকে থাকে। শুরুতে এই কথাটা বলে দিলাম, শুরুতে কিন্তু জোশ সবারই থাকে, কিন্তু ধীরে ধীরে এই জোশ কমতে থাকে। প্রথম দিন ক্লাসে দেখা গেল যে মনে করো 7টার দিকে আমাদের ক্লাস ধরলাম, 7টার দিকে, যদিও সবাই ক্লাস করতে পারবেন এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু দেখা গেল প্রথম দিকে আমাদের ক্লাস করলো 200 জন, 500 জন, 1,000, 700 জন। দেখা যাবে যে প্রতিদিন আস্তে আস্তে কমবে। একদিন মনে হবে ধুর আজকে তো ফাইল ভাই সকাল 7টার দিকে উঠে এই ক্লাস আমি আজকে করব না, পরে দেখে নিব। এই পরে দেখে নেওয়া কিন্তু কোনোদিন আসবে না, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা। তো তাহলে ক্লাস কিভাবে হবে আমি খুবই বলে দিলাম, ক্লাসের লিঙ্ক কিভাবে দেওয়া হবে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। আজকে যেভাবে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, আমাদের শিওর সাকসেস অ্যাডমিশন ব্যাচের যারা স্টুডেন্ট তারা কিন্তু সবাই এই গ্রুপে অ্যাড আছো। আমার ব্ল্যাক স্ক্রিন, আশা করি সবাই ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ, হোপফুলি সবাই ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ। হোয়াইট করলে ভালো হতো, তারপর এটা কিন্তু তোমরা সবাই এই গ্রুপ, এবং তোমরা এই জায়গায় কিন্তু সবাই যুক্ত আছো। আর যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্ট তারাও কিন্তু যুক্ত হয়ে যাবে, তোমাদের কিন্তু আমি ক্লাস শেষে তোমাদের গ্রুপে এই ঘোষণাটা দিয়ে দিব। ওকে, এখানে প্রত্যেকের রুটিন দেওয়া আছে। আগামীকাল কিন্তু রক্ত এবং সঞ্চালন পড়াবো, যেই ক্লাস আমি একবার পড়াবো সেই ক্লাস কিন্তু এই টাইমে আমি গ্যারান্টি দিলাম তুমি দ্বিতীয়বার আর মানে টাইম আমরা তো পাবোই না, তুমিও পাবা কিনা তার কোনো গ্যারান্টি নেই। ক্লাসের যে রুটিন দেওয়া আছে, এই যাই কিছু দেওয়া থাক সবকিছু এখানে একটা অপশন আছে, ফিচার্ড অপশন। অপশনটা দেখো ফিচার্ড, তোমাদেরও কিন্তু ফিচার্ড অপশন আছে। এই ফিচার্ড অপশনে আমাদের সকল ঘোষণা দেওয়া থাকবে। তাকায় দেখো, এই জায়গায় ক্লাস মডিউল দেওয়া আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ যে মডিউল কোন মডিউলটা কিভাবে। আমরা কিন্তু এখানে ফুল সিলেবাসের কথা চিন্তা করে মডিউলটা বানিয়েছি। মডিউলটা আমরা এখনই এডিট করব না, রুটিনটা আগামী 1 মাস এডিট হয়ে থাকবে। আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে তোমাদের এই বিষয়ে খোঁজ নেওয়ার, যেহেতু আমি নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তো যদিও আমি কাজ করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে, আর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাটা নিয়ন্ত্রণ করে হলো স্বাস্থ্য শিক্ষা, আমরা সেটার সাথে সরাসরি সংযুক্ত না, বাট আমরা চেষ্টা করতে পারি সেই বিষয়ে খোঁজ নেওয়ার। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে এই বিষয়ে মিটিংটা কবে নাগাদ হবে। একটা মিটিং হবে যে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের মিটিংটা, একটা মিটিং হবে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের, যে এই বিষয়ে কি সিদ্ধান্ত আমাদের। যদিও তোমাদেরকে আমি জানাতে পারি যতগুলা বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে ঢিলা এবং সবচেয়ে ইরেসপন্সিবল, সবচেয়ে কি বলবো স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিভাগ হলো আমাদের স্বাস্থ্য শিক্ষা। আমি জানি না এদের অসুবিধা কি, এরা কখনোই স্টুডেন্টদের চাহিদা, স্টুডেন্টদের পালস তারা কখনোই বোঝে না।
স্টুডেন্টদেরকে কিভাবে বিপদের মধ্যে রাখা যায়, কিভাবে তাদেরকে ভয়ের মধ্যে রাখা যায়, কিভাবে তাদের মানে 12টা বাজানো যায়, এই লক্ষ্যটা এদের এদের হয়তোবা আন্তরিকভাবে থাকে না, কিন্তু ইচ্ছা করে থাকে না, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে তারা সব সময় এই কাজ করে। এবং তাদের কিন্তু মিটিংটা অলরেডি করে ফেলা উচিত ছিল। এইচএসসি পরীক্ষার শেষের দিন ঘোষণা করা উচিত ছিল যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাসে, কিন্তু না, এদের টনক নড়বে না। যখন স্টুডেন্টদের মনে করো নাভিশ্বাস উঠে যাবে, মনে করো স্টুডেন্ট কয়েকটা স্টুডেন্ট অসুস্থ হয়ে যাবে ফুল সিলেবাসে পড়া পড়তে পড়তে, তখন এই ব্যাটারা তাদের ঘোষণাটা দিবে, এবং এমন ভাবে ঘোষণা দিবে যে এখনই ঘোষণা দেওয়ার কথা। সেই জন্য কিন্তু আমরা শুরুতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফুল সিলেবাসে পড়ানো শুরু করব। কিন্তু যখন আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে ওকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, তখন একটা আশার আলো দেখা যাচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হতে পারে। এর কারণ হলো বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তোমার স্বায়ত্তশাসিত, ওরা কিন্তু সরকারের কথা শুনতে বাধ্য না। স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের কথা তারা কিন্তু শুনতে কোনোভাবেই বাধ্য না। যেমন দেখো, নটরডেম কলেজ তারা কিন্তু কখনোই সরকারের কথা শুনে না। বাকি কলেজগুলো কিন্তু লটারির মাধ্যমে বা এসএসসি নাম্বারের ভিত্তিতে বিভিন্নভাবে ভর্তি নিয়েছে। নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং হলিক্রস কলেজ যেহেতু তারা অটোনোমাস, তারা কিন্তু সব সময় কখনোই গভর্নমেন্টের সাথে এমপ্লাই করে নাই, তারা নিজেদের মতো পরীক্ষা নিয়েছে। তো সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নাও হতে পারে। তো তারাই যখন মেনে নিয়েছে, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একই মায়ের পেটে দুই ভাই বোন। তো স্বাস্থ্য মন্ত্রণালয় মেনে নিবে, এইটাই স্বাভাবিক। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা, তারপরে একটা অনিশ্চয়তা আছে, কারণ আবারও বলছি, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা, এরা না মানে এদের মতো ইরেসপন্সিবল প্রাইভেট গ্রুপ তো কোনো সমস্যা নাই, এদের মতো ইরেসপন্সিবল গ্রুপ বাংলাদেশে একটাও নাই। আমি দায়িত্ব নিয়েই বলছি, এটাই সত্য। আমি আমার সময় ভর্তি পরীক্ষার কথা তোমাদেরকে বলতে পারি যে আমি ভর্তি পরীক্ষা দিলাম, টানা 2 মাস পড়ালেখা করলাম, কঠিন পড়ালেখা করতেছি যে পরীক্ষা দিব, ঢাকা মেডিকেল চান্স পাইতে হবে। মজার বিষয়, 2 মাস পরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হলো 60 দিন পরে। রেজাল্ট হওয়ার 7 দিন পরে এই ব্যাটার ঘোষণা করলো এইবার মেডিকেল ভর্তি পরীক্ষাই হবে না, রেজাল্টের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। তো চিন্তা করো, মনে করো লিওনেল মেসি এই পাশ থেকে বল নিয়ে দৌড়াতে দৌড়াতে কেটে কেটে ওই পাশে গোল পোস্টে বলটাকে নিয়ে গেল। ওই পাশের বলটাকে নিয়ে গেলে সে যখন গোলে শট নিতে যাবে, গিয়ে দেখো ওখানে গোল পোস্টই নাই। তখন ওই শটটা নিবে কোথায় তুমি আমাকে বলো? আমার অবস্থা হলো ওই রকম, যে আমি তাহলে শট এই মুহূর্তে নিব কোথায়, কারণ গোল পোস্টই তো নাই, পরীক্ষাই তো হবে না। তো এই ধরনের ইরেসপন্সিবল কাজ করতে এই মন্ত্রণালয়, এই স্বাস্থ্য শিক্ষা বিভাগ খুবই খুবই সম্ভব। 1 মাস পরে যদি বলে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ভাইয়ারা সবকিছু হতে পারে। আমি মেন্টালি সবকিছু প্রিপারেশন নিয়ে রেখেছি। আমাদের আমাদের প্রিপারেশন ফুল সিলেবাসের প্রিপারেশন। ক্লাস করাতে হলে আমরা ফুল সিলেবাসের ক্লাস করাবো, কোনো কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা আমাদের উপর নিশ্চিন্তে এই বিষয়ে ভরসা রাখতে পারো। এবং অতিরিক্ত কোনো পেমেন্টও করতে হবে না, আমরা কিন্তু ফুল সিলেবাসের পেমেন্টে খুব কম পেমেন্টে পড়াচ্ছি। এবং 2022 সালের যে অ্যাডমিশন ব্যাচ, সেটা পেমেন্ট আমরা ডাবল করে ফেলবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা এই বছর অ্যাডমিশনের প্রোগ্রামটা লঞ্চ করেছি দেরি করে, সেই জন্য আমরা কোনো পেমেন্ট যথেষ্ট কম পেমেন্টে কিন্তু পড়াচ্ছি। আচ্ছা, তাহলে ক্লাস কোথায় হবে? গ্রুপটা তোমরা কিন্তু জেনে গেলা যে এখানে লিংক দিয়ে দিব। কিভাবে লিংক দেওয়া হয় তুমি কিন্তু দেখেছো, এইভাবেই লিংক দেওয়া হবে। আবারও দেখাই দিচ্ছি আজকের লিংকটা কিভাবে দেওয়া হয়েছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই যে দেখো, এখানে একটা ব্যানার অ্যাড করা হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাস। প্রত্যেক ক্লাসে এরকম ব্যানার অ্যাড করা হবে যে আজকের ক্লাস এইটা। এবং এখানে দেখো জুমের জয়েন লিংক দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, সবাই কিন্তু জয়েন করতে পেরেছো। হোপফুলি এটা তোমরা জেনে গেলা, নাম্বার 1। নাম্বার 2, ক্লাস শেষ হলো। ক্লাস শেষে যে দাগানো বই, ভাইয়েরা আমার, ফিচার্ড অপশনে, এই যে ফিচার্ড অপশন, এইখানে দেখো সুন্দর করে একটা ব্যানার অ্যাড করা আছে, সবাই দেখো। দেখো, ডিএমসি ড্রিমার্স দাগানো বই নতুন সংস্করণ থেকে, এই জায়গায় দেখো লেখা আছে সকল দাগানো বইয়ের লিংক পাওয়া যাবে এইখানে। আমি যে ক্লাসটা করালাম, আমরা ক্লাসে শেষ করার খুবই দ্রুত আমরা এই জায়গায় দাগানো বইয়ের লিংক দিয়ে দিব। এটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব আমরা, কারণ ফাইল আকারে ফেসবুকে কিছু বাগ আছে। তো গুগল ড্রাইভের লিংক আমরা দিয়ে দিব, গুগল ড্রাইভ লিংক, সেখান থেকে দাগানো বইটা দাগায় নিবা। আমাদের ডিএমসি ড্রিমার্স এর জিনিসপত্র তোমরা শেয়ার করবা কিনা সেটা তোমাদের ব্যাপার, তবে আমরা বিশ্বাস করবো যেহেতু তোমরা প্রাইভেট গ্রুপে ভর্তি হয়েছো, আশা করি তোমরা কারোর সাথেই শেয়ার করবা না। এবং আরেকটা কথা বলে দিই, আমি এই কথাটা সবসময় বলি যে তোমার প্রতিযোগিতা তোমার সাথেই। আমি সবসময় বলি, তুমি যদি 80+ মার্ক পাও,
ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া থেকে তোমাকে দুনিয়া থেকে কেউ আটকাতে পারবে না, এই দুনিয়ার কেউ আটকাতে পারবে না, যদি সৃষ্টিকর্তা না চান আর কি। সৃষ্টিকর্তা ছাড়া তোমাকে কেউ আটকাতে পারবে না। 80+ মার্ক পাইলে ঢাকা ডিএমসি চান্স পাবে না, এটা কখনোই হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার লক্ষ্য হওয়া উচিত 80+ মার্ক পাওয়া। একটাই লক্ষ্য হওয়া উচিত তোমার জীবনে, যে আমাকে ভর্তি পরীক্ষায় 80+ মার্ক পেতে হবে। আর 80+ মার্ক ভর্তি পরীক্ষা পেতে হলে প্রস্তুতি হতে হবে 95 পাওয়ার, এই লেভেলে পড়ালেখা করতে হবে। সেক্ষেত্রে তোমার প্রতিযোগিতা আসলে কারোর সাথে নেই। এখানে যে 98 জন ক্লাস করছো, একদিক দিয়ে চিন্তা করলে কারোর সাথে কারো প্রতিযোগিতা নাই। তবে আরেক দিক দিয়ে চিন্তা করলে সবার সাথে আসলে সবার প্রতিযোগিতা। যারা মনে করো 65 পাবা, তার কিন্তু ভাইয়া দুনিয়া সবার সাথে প্রতিযোগিতা। কারণ 65 সে কিন্তু একা পাবে না, 65 পাবে মিনিমাম আরো 2 থেকে 3 হাজার জন। ভাবা যায় এই নাম্বারটা, শুধু একটা মার্ক 2-3 হাজার জন বাচ্চা পাবে। তুমি চিন্তা করতে পারছো 65.50, এই একই মার্ক পাবে 2,000 জন। ক্যান ইউ বিলিভ দ্যাট? যদি কাট মার্ক হয় 65.75, তাহলে যারা 65.50 পেয়েছে, এই যে 2-3 হাজার জন, এরা সবাই ওয়েটিং এ চলে যাবে। এবং চিন্তা করতে পারছো যে এই লেভেলে কি পরিমাণ প্রতিযোগিতা, একই মার্ক পেয়েও তুমি ওয়েটিং এ চলে গেলা, সবার সাথে তোমার প্রতিযোগিতা। তো তুমি একটা ভালো ভালো কোর্সে আছো, তুমি সেই কোর্সের ভিডিও মডিউল অন্য কারোর সাথে শেয়ার করা মানে, তুমি যদি 65 পাও, ও কিন্তু 65 পাওয়ার চান্স বেড়ে যাওয়া, বা ও যদি তোমার সামনে চলে যায়, ও যদি 66 পেয়ে যায়, মোটামুটি ধরে নাও যে তোমার চান্সটা কিন্তু ও নিয়ে নিল। এই জায়গায় আমি হিংসুটে হতে বলছি না, এই জায়গায় আমি একটু সেলফিশ হতে বলছি। কারো ক্ষতি করা দরকার নাই, কিন্তু এই মুহূর্তে যেচে পড়ে কারো উপকার করতে যাওয়ার মতো মহান বদান্যতা দেখাবার কোনো দরকার তোমার নাই। আগামী 4 মাস তুমি সম্পূর্ণভাবে নিজেকে ভালোবাসবা, সম্পূর্ণ নিজেরটাই ভাববা এবং নিজের জন্য কাজ করবা। পুরোপুরি সেলফিশ হতে হবে ভাই, আগামী 4 মাস পুরোপুরি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, 100% সেলফিশ হবা। তো এই জিনিস পুরোপুরি দিন দুনিয়া শেয়ার করে উল্টায় ফেলবা, এই জিনিস তোমরা করবা না, এইটুকু আমরা আশা করি। আর যদি এবং আমাদের যে ক্লাসগুলো সেগুলো রেকর্ডেড তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে এই জায়গায় দেখো দাগানো বইয়ের লিঙ্ক, সকল লেকচার নোট আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে, যেমন কালকে রক্ত এবং সঞ্চালন, এটা শেষে কিন্তু আমাদের একটা লেকচার নোট দেওয়া হবে। শুরুতেই বলে নিই, আমাদের লেকচার নোটটা কিন্তু আমরা যথেষ্ট আপডেট, আমরা লেকচার নোট তৈরি করেছিলাম আজ থেকে 2 মাস আগে, কিন্তু গাজী আজমল স্যারের মতিগতি বোঝা খুবই কঠিন। তিনি কিন্তু প্রতি মুহূর্তে তার বই আপডেট করতে থাকেন। আমরা নতুন আপডেটেরও কাজ করছি, তবে আগামীকাল যে লেকচার নোটটা দেওয়া হবে সেটা তোমাদের কাছে অলরেডি যে বই আছে সেই বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ। দুই একটা তথ্য, দুই একটা সংখ্যার পরিবর্তন করতে হতে পারে। মনে রাখতে হবে যে যদি লেকচার নোটের সাথে মেইন বইয়ের কোনো সংখ্যার পার্থক্য থাকে, শুরুতেই বলে নিচ্ছি আমি, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মূল বইকে ফলো করতে হবে, 100% মূল বইকে ফলো করতে হবে। আমরা কিন্তু একদম আপডেটেড বই, বাজারে যেটা লাস্ট এসেছে, গত মাসে যেটা এসেছে, সেইটা থেকে পড়াবো। যারা এখনো বই কিনো নাই তারা কিন্তু বইটা কিনে ফেলবা। কোন কোন বই কিনবা এই জিনিস এই ইহজনে আমি অনেকবার বলেছি, লাস্ট বারের মতো বলছি, উদ্ভিদ বিজ্ঞান আবুল হাসান স্যারের বই বাজারের সবচেয়ে লাস্ট এডিশনটা কিনবা। যদিও আমি তোমাদেরকে বলতে পারি, এই যে স্বাস্থ্য শিক্ষা বিভাগ, এদেরকে নিয়ে মজার কোনো শেষ নাই। এরা যে লাস্ট আপডেট থেকে বই প্রশ্ন করে, এটার কোনো গ্যারান্টি নেই ভাইয়া। সবাই বলবে যে লাস্ট আপডেট থেকে প্রশ্ন হয়, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই। তোমাদেরকে আমি একটা কাহিনী বলি, 2015 সালে ভর্তি পরীক্ষা। 2015 সালে তোমরা তোমরা তো ছোট মানুষ, তোমরা তো 2022 সালে পরীক্ষা দিচ্ছ, আজ থেকে তার মানে 6 বছর আগের ঘটনা। 6 বছর আগে, ওই বছর তোমাদের যে বই, আজকে যে বইটা তোমরা চোখে দেখছো, এই বইটা 2015 সালে আপডেট হয়। মানে এর আগে 2012 সালে আমি যে বইয়ে পরীক্ষা দিয়েছি, 2013 এবং 2014 একই সিলেবাস, একই বইয়ে পরীক্ষা হয়েছে। তখন পর্যন্ত বইগুলো একই রকম ছিল। তখন রসায়ন প্রথম পত্রে চ্যাপ্টার ছিল 17টা, রসায়ন দ্বিতীয় পত্রে চ্যাপ্টার ছিল 12টা। তখন ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার ছিল 17টা, ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার ছিল 12টা, এইরকম। 2015 সালে গিয়ে কিন্তু রসায়ন বইটাকে আমূল পরিবর্তন করা হলো, 5টা চ্যাপ্টার করা হলো। রসায়ন দ্বিতীয় পত্রকে আমূল পরিবর্তন করা হলো, মানে একদম মূল পর্যন্ত পুরাপুরি চেঞ্জ করে ফেলা হলো। 17টা চ্যাপ্টার কমায় 5টা করা হলো, ঠিক আছে, যাতে স্টুডেন্ট ভয় না পায়। বাস্তবতা হলো যে যেই আগে যে পড়াটা ছিল এখনো কিন্তু সেই পড়াটাই আছে, ভেতরে কন্টেন্ট চেঞ্জ করেনি, শুধু সবগুলোকে মিলে একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে। 2015 সালে আমার একটা খুবই প্রিয় স্টুডেন্ট ছিল বর্ষা, ভিকারুন্নেসার, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, আমার দেখা আমার লাইফের বেস্ট স্টুডেন্ট। তো ওকে আমি পড়ালাম, ও আমার কাছে তো পড়তোই, সাথে মনে করে একটা বিখ্যাত যে প্রতিষ্ঠিত কোচিং গুলো সেগুলোতেও ক্লাস করতো। এবং ধরো কতজন স্টুডেন্টের পরীক্ষা হয়, 20,000 স্টুডেন্ট,
20,000 কোচিং এ কতগুলো পরীক্ষা হবে, যেমন আমরা কিন্তু তোমাদের 50টা পরীক্ষা নিব। তো ওই কোচিং এ আমার মনে আছে ও 35টার মতো পরীক্ষা অংশ নিয়েছিল। 35টার মধ্যে 25টা পরীক্ষাতেও সারা দেশের মধ্যে ফার্স্ট হতো। ওর মার্ক থাকতো 97, 98। 97, 98 মার্ক পাওয়া কি জিনিস, এটা তো কালকে পরশু থেকে তোমাদের ক্লাস শুরু হবে, তোমার প্রত্যেকে টের পাবা যে 97, 98 মার্ক পাওয়া কাকে বলে। তুমি যখন 75, 70 ঘরে ঘুরতে থাকবা, সেদিন বুঝতে পারবা যে আসলে 97, 98 মার্ক পাওয়া হলো অমানবিক, অমানবীয় পড়ালেখা। মানে কি লেভেলে পড়ালেখা করতে 97, 98 পাওয়ার জন্য শুধু পড়ালেখা করলেই হয় না, কিছু গড গিফটেড বিষয় থাকে, ব্রেনের কিছু ধারণ ক্ষমতার বিষয় থাকে। সে রেগুলার পেয়েছে, সারা দেশের মধ্যে রেগুলার ফার্স্ট হতো। সেই বাচ্চা কিন্তু 2015 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায়, যদি গত 30 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি অ্যানালাইজ করো, 2015 সালের মতো এত বিলো স্ট্যান্ডার্ড, এত নিম্নমানের প্রশ্ন ইহজন্মে কখনোই হয়নি। মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভাই তুমি দেশের সেরা মেধাবীদেরকে সিলেক্ট করতেছো, তুমি তাদেরকে সিলেক্ট করছো যারা কিনা সরকারি খরচে পড়ে দেশের মানুষের সেবা দিবে, যারা কিনা দেশের দেশের একটা দায়িত্বপূর্ণ কাজ করবে। একজন ডাক্তার অপারেশন টেবিলে ভুল করলে কিন্তু একটা মানুষের প্রাণ যাবে। অন্য সকল পেশাতেই মানুষের জীবনে ডিল করে, কিন্তু সরাসরি ডিল করে কিন্তু ডাক্তাররা। সেখানকার প্রশ্নের একটা কোয়ালিটি থাকা উচিত মিনিমাম। 2015 সালে প্রশ্নের কোয়ালিটি ছিল সবচেয়ে খারাপ, খুবই নিম্নমানের প্রশ্ন হলো। নিম্নমানের বলতে এত সহজ কখনই হওয়া উচিত না, একটা ভর্তি পরীক্ষা প্রশ্ন এত সহজ কখনই হওয়া উচিত না। তারপরও সহজ হলো। কেন সহজ হলো? কারণ ওই বছর, এর আগে পাস মার্ক ছিল 20। ভাইয়া 100তে 20 পাইলে তুমি পাস করে গেলা, তারপরে তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবা। ওই বছর পাস মার্ক করে দিল 40। তো বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রিত হয় তোমরা এখনো জানো না, বাংলাদেশ কারা নিয়ন্ত্রণ করে তোমরা এখনো হয়তো বোঝো না। তো দেখা গেল যে যদি পাস মার্ক 40 হয়, অসংখ্য গরু গাধা এরা 40 মার্কও তুলতে পারবে না। 40 মার্ক তুলতে পারবে না, তাহলে প্রশ্ন এতটা সহজ করে দাও। আর যদি 40 মার্ক তুলতে না পারে, তাহলে প্রাইভেট মেডিকেলেও ভর্তি হতে পারবে না। আর প্রাইভেট মেডিকেলের সিট গুলো খালি থাকবে। প্রাইভেট মেডিকেলের একটা সিটের দাম 20 লাখ টাকা। যদি প্রাইভেট মেডিকেলে 200 সিট খালি থাকে, তুমি যে 200 ইন্টু 20 লাখ গুণ করো, কত কোটি টাকার ব্যবসা নষ্ট হচ্ছে এই প্রাইভেট মেডিকেল কলেজ গুলায়। ওই বছর যেটা নোংরামি করা হলো, 40 তো করা হলো, এটা তো করাই উচিত, একটা পাস মার্ক 40 তো করাই উচিত, কিন্তু নোংরামি করা হলো। প্রশ্ন হলো এত বেশি সহজ, কিন্তু এত বেশি সহজ ওটাকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বলতে আমার এখন লজ্জা হয়। নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এর চেয়ে কঠিন ছিল ওই বছর, এত বেশি সহজ হলো। সেই প্রশ্নে যেখানে বর্ষা পৃথিবীর সব মানে যত কঠিন প্রশ্ন হওয়া সম্ভব সেগুলোতে সে 97, 95 প্লাস গড় মার্ক, সেই প্রশ্নে পেল 67। ঠিক আছে, এখন সহজ প্রশ্নে কেন 67 পাইলো, সেখানে বর্ষার অবশ্যই ফল্ট আছে, এতে কোনো সন্দেহ নাই। ও বেশি সহজ প্রশ্ন দেখে, বেশি কয়েকটা প্রশ্ন আনকমন দেখে ও খুবই ঘাবড়ে যায়, এবং ওই যে 95 পাওয়ার ধারা পরীক্ষায় ধরে রাখতে গিয়ে সে মোটামুটি সহজ জিনিস ভুল করে আসে, চান্স কিন্তু তার হয় না। তবে সেই বছরের সবচেয়ে মজার কথা, তোমাদেরকে তো আমি অনেকটুকু ভূমিকা বললাম, ওই বছর কি হয়, বইটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তাই না? আগের বছর বইয়ে যে তথ্য ছিল সেটা তো অনেক কিছুই রিমুভ করা হয়, কিন্তু মজার বিষয় ওই বছর ভর্তি পরীক্ষায় এমন কয়েকটা প্রশ্ন আসলো যেগুলো আগের বছর বইয়ে ছিল, কিন্তু এই বছর ওই ওই বাচ্চারা কিন্তু এই তথ্যগুলা পড়ে নাই, কারণ নতুন বইয়ে তথ্য নাই, এবং ওই তথ্য কিন্তু পারলো না। যখন আমি প্রশ্ন দেখলাম তখন আমি বললাম যে বর্ষা, এটা আসলে আগের বইয়ের, আমি পারি কিন্তু তুমি পারছো না, কারণ তোমাকে আমি এটা পড়াই নাই। তোমাকে এটা পড়াই নাই কারণ এই জিনিস তোমার বইয়ে নাই। তো বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার আসলে কি বলবো আমি, কোন বই থেকে প্রশ্ন হয় ইউ জাস্ট নেভার নো। কিন্তু তারপর আমরা কেন আপডেট বইটা পড়তে বলি, কারণ আপডেটেড বইয়ে আগের সব তথ্য তো ভাই আছেই, তুমি আগের গুলা তো ভাই পড়লাই, সাথে নতুন গুলাও তুমি পড়লা, যাতে রিস্কে না থাকো। এইরকম দেশ দুনিয়াতে কোথাও আছে কিনা আমি জানি না, যেখানে বছরে 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 দুইবার করে বই আপডেট হয়। এর যে দুর্ভাগা স্টুডেন্ট জাতি আর কোথাও আছে কিনা আমি জানি না। এগুলোর বিষয়ে আন্দোলন তো হয় না, এবং গণতন্ত্রে বড় একটা আন্দোলন না হলে কিন্তু সরকার তোমার কথা শুনতে বাধ্য না। বাংলাদেশের আমলারা কিন্তু যে কোনো পরিবর্তনের বিপক্ষে, তারা বলবে যে খুবই ভালো চলতেছে দেশ, যা করতেছি সবই তো ঠিক আছে, এবং নতুন কিছু করতে কিন্তু মানুষকে এক্সট্রা ব্রেন খরচ করতে হয়, যেটা আসলে কেউই করতে চায় না। সো এই নিয়মগুলো পরিবর্তন করতে হলে নতুন নিয়ম তৈরি করতে হবে, তৈরি করি না আমরা। সেই জন্য আপডেটেড বইটা আমরা কেন করবো, কারণ আগের তথ্য তো মোটামুটি সে জায়গায় আছে, সাথে নতুন তথ্য। সো আপাতত তোমরা আপডেটেডটাই পড়বা। সেই আপডেট বইটা পড়ানোর পরে কিন্তু আমরা দাগানো বইটা এই জায়গায় আপডেট দিয়ে দিব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দাগানো বই অপশনে এই জায়গায় পেয়ে যাবা, লিঙ্কে ক্লিক করলেই তুমি ডাউনলোড করতে পারবা। লিঙ্কে ক্লিক করে লেকচারও ডাউনলোড করতে পারবা।
এবং সকল ক্লাস লিংক কিন্তু এই জায়গাতে পাওয়া যাবে। এই জায়গাতে সকল ক্লাসেরও লিংক, রেকর্ডেড ক্লাসের লিংকও কিন্তু তোমরা এই জায়গাতেই পেয়ে যাবা। তাহলে তোমাদেরকে আমরা কি কি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি? 3টা ম্যাটেরিয়াল আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। একটা হলো রেকর্ডেড ক্লাস, ক্লাস শেষ হওয়ার পর রেকর্ডেড ক্লাস। 2 নাম্বার হলো দাগানো বই। 3 নাম্বার হলো লেকচার, আমি সংক্ষেপে লিখছি, লেকচার নোট। এই 3টা জিনিস ভাইয়া পিডিএফ আকারেই পড়তে হবে, অফলাইনে প্রোভাইড করার সুযোগ যেহেতু নাই। দ্যাটস ইট। সকালে এই হলো কথা। কোথায় পেয়ে যাবা খুব ক্লিয়ারলি বলে দিলাম। ক্লাস সকাল 7টা থেকে 9টা হবে। 2জন বাচ্চা ক্লাস করলেও তাদেরকে নিয়ে আমি ক্লাস নিব। দ্যাটস ইট। তবে কোনো কারণে ক্লাস আমরা চেঞ্জ করতে পারি। ক্লাস চেঞ্জ করলে ক্লাস হবে বিকাল মাগরিবের নামাজের পর। এখন দেখো মাগরিবের নামাজের পর কথাটা আমি বলে দিলাম, কারণ 5:45 এটা ফিক্সড টাইম না। কারণ মাগরিবের নামাজ আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে চাই না। আমরা মাগরিবের নামাজের পরে কিন্তু ইভিনিং ক্লাসটা নিব। সো সেই ক্ষেত্রে মাগরিবের নামাজ যদি 6টায় হয়ে যায় তাহলে ক্লাস হবে 6:01 থেকে। কথা পরিষ্কার? মাগরিবের নামাজ যদি 6টায় শেষ হয়, আস্তে আস্তে 15 মিনিট করে পেছাতেই পারে, কিন্তু সকালেরটা মোটামুটি ফিক্স। সকালে পড়ার উদ্দেশ্যই হলো যাতে দিনটা তোমার বড় করা যায়, এটি হলো আমাদের লক্ষ্য নাম্বার 1। তবে এটুকু জেনে রাখো যে ক্লাস আমাদের মিক্সড করেই হবে। আমরা কিন্তু আগের দিনই জানিয়ে দেবো যে এই সপ্তাহে কবে কখন কোন ক্লাস হবে। সো তাহলে আমি আমার কিভাবে ক্লাস হবে সেটা জানিয়ে দিলাম, তোমাদের প্রশ্নগুলো নিচ্ছি, তারপরে পড়ালেখাটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। 4জন হাত তুলেছে, তাদেরকে আমি সুযোগ দিচ্ছি। জেসমিন, শিপু। শিপু বলো প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই ওই যে আমাদের এমসিকিউ প্যাকেজ সাবস্ক্রাইব করেছি, বা আমাদের যে ভিডিও লেকচার গুলো যেগুলো আছে ভাই, ওগুলা কি নতুন বইয়ের আপডেট যেগুলো তথ্য দেওয়া আছে ওগুলা নিয়ে করা হবে ভাই? ওগুলা তো পুরাতন দেখছি, যেগুলা মানে আগে দেখছি। শিপু আরেকবার বলো, ভিডিও লেকচারটা বুঝে নেই। ভাইয়া যেটা বলছি যে ভিডিও লেকচার আছে না, সাবস্ক্রাইব করেছিলাম ভাইয়া অনেক আগে, ওইটা ভাইয়া তো পুরাতন বই থেকে নেওয়া, ওটাকে নতুন বই থেকে নেওয়া হবে আবার? নতুন বইটা তো তুমি এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তবে আমাদের সব নতুন বইয়ের লেকচার আমরা আপডেট করা শুরু করেছি। একটু ঝামেলায় আসলে আমরা ঝামেলা সলভ হচ্ছে না ওই ওয়েবসাইটের বা সার্ভারের জন্যই। তবে হ্যাঁ, নতুন বই থেকেও নেওয়া হবে। ঠিক আছে ইতুশি। ভাইয়া বলতেছে এই যে নিউ এডিশনের যে বইটা 21 সালে এসছে, আমার অনেক ফ্রেন্ড বলতেছে যে 22 সালের প্রথম দিকে নাকি আবার একটা বই আসবে আজমল স্যারের। তো এখন কি করবো? এই যে 21 সালে যে বইটা এসছে ওইটা কি কিনে নিব? তারপরে কেমিস্ট্রি যেগুলো আছে। 22 সালের শুরুর দিকে আসার সম্ভাবনা, এই বছরে তো শেষে আসলো, এইগুলো সাধারণত মার্চ এপ্রিলের দিকে আসে বাবু। তুমি একটু দেখো, বেশিরভাগ বই মার্চে আসে। মার্চ বের হওয়া মানে হলো এপ্রিলে বের হয়। অবশ্যই তুমি নতুন বইটা কিনবা। নতুন ওই সব আশা করে লাভ নাই, তুমি যেটা বাজারে এই মুহূর্তে আছে রানিং সেটাই কিনে ফেলো। আর যদি এরকম চলতেই থাকে, আমরা তথ্যগুলো এক্সট্রাক্ট করে যে তথ্যগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আপডেট করে দিব। তুমি নিশ্চিন্তে নতুন বই পড়া শুরু করো। নতুন বই আসে বসে থাকার সুযোগ নেই। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। কথা বলবে হলো কি নাম, এমআর, দেখতেই পাচ্ছেন ওকে কে। জাকারিয়া বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে একটা ব্যাপার কি, যে আমরা তো পরীক্ষাগুলো এখন অনলাইনে দেবো, আপনার ডিএমসি অ্যাপের মাধ্যমে দিব, ঠিক আছে। কিন্তু মেইন যে পরীক্ষাটা হবে সেটা তো আমাদের ফিজিক্যালি পরীক্ষা হবে। ওইখানে যে এমসিকিউ যে ব্যাপারটা, যে দাগানোর যে ব্যাপারটা, ওটা যদি প্র্যাকটিস করা যেত নিজে নিজে ওকে, তাহলে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া। তুমি যে কথাটা বলেছো আমরা এটাতে খুবই কনসার্ন। আমরা খুবই দ্রুত, দেখো এখন এখানে আমাদের স্টুডেন্ট এই মুহূর্তে প্রি মেডিকেল ব্যাচ মিলে 1000 স্টুডেন্ট আমাদের আছে, ঠিক আছে। সবাই কাছে ওই পিডিএফ পাঠানো খুবই, মানে ওই কোশ্চেনের যে প্যাটার্নটা খুবই কঠিন। আমরা যেটা করব সেটা হলো তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে এমসিকিউটা থাকে সেটার একটা তোমাদেরকে কয়েকদিনের মধ্যে আমরা একটা লিংক দিয়ে দিব, যেখান থেকে তোমরা একটা পিডিএফ পাবা। শুধু তোমরা মনে করো 10 টাকা দিয়ে প্রিন্ট করাই নিবা। প্রিন্ট করাই নিয়ে মনে করো 50 টাকা খরচ করে 50 পেজ পূরণ করে নিলা, ঠিক আছে। সেটাতে ঘরে বসে বসে ভাইয়া পরীক্ষায় অংশ নিতে হবে, ঠিক আছে। ধরো তুমি অ্যাপেরই আমরা মডেল টেস্ট যখন নিব, বা অ্যাপে অলরেডি মডেল টেস্ট দেওয়াও আছে, তুমি সেখান থেকে অংশ নিতে পারো। বা যেই বই তোমার কাছে আছে তুমি সেটা অবশ্যই টাইম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা শুধু অনলাইনে পরীক্ষা দিচ্ছ, অফলাইনে কোনো পরীক্ষা অংশ নিচ্ছ না, আমরা এটা দিয়ে দিব। এটা আমাদের মাথায় আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে এটা আমরা দিয়ে দিব।
ঠিক আছে? এবং মেডিকেল ভর্তি আরেকটা পরীক্ষাটা দেখতে যেমন সেটা সেরকমই আমরা তোমাকে কাগজ সবাইকে দিয়ে দিব লিংক। জাকারিয়া বলো। ভাই আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে প্রথমে বলতে চাই ভাই, আপনি যে সকালে ক্লাস রেখেছেন 7টা থেকে 9টা, এটা ভাই অনেক ভালো হয়েছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ক্লাসের কারণে হয়তো দেখা যাবে যে সকালে ওটা পড়া শুরু হয়ে যাবে। তো যেটা জি কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে ভাইয়া, দেখা গেছে যে কিছু, যেমন আমাদের এবার পরীক্ষা হওয়ার কারণে আমরা ইংলিশ একদমই পড়া হয়, ইংলিশ টোটালি কিছুই দেখা গেছে যে পড়া হয়নি। তো এই যে ইংলিশের ভিতর যে গ্যাপ গুলা, এটা কি ভাইয়া মানে এখানে পড়লে কি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে? ওকে, সবারই খুব প্রাইম কনসার্ন, আমি একটু ক্লিয়ার করে দিই। সবারই খুবই প্রাইম কনসার্ন ইংলিশ এবং জিকে। ভাইয়ারা সবাইকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা আমাদের ডিএমসি ড্রিমার্স এর ইউটিউব চ্যানেলে দুইজন ফার্স্ট বয় এর ইন্টারভিউ দেওয়া আছে। ওরা আমার সাথে ইন্টারভিউটা করেছিল 2 বছর আগে, রাগিব নূরের এবং তার আগে ইউসুফের, দুজনেরই দেওয়া আছে। তোমরা চাইলে সুযোগ থাকলে ইন্টারভিউটা দেখে নিতে পারো। আমি ফার্স্ট বয় না হলেও আমি 5th বয়, এটুকু বলতে পারি, যেহেতু আমি ঢাকা মেডিকেল চান্স পেয়েছি। 100% কনফিডেন্ট থাকতে পারো। আমি তো নিজেও তোমাদের মতো কলেজে পড়ালেখা করেছি, এবং আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন আমি পড়া শুরু করি তখন আমার ইংলিশের নলেজ তোমাদের চেয়েও খারাপ ছিল। আমি এইচএসসি লাইফে কোনো ইংলিশই পড়ি নাই। আমি এইচএসসি তে যে ইংলিশে এ প্লাস পেয়েছি সেটা সম্পূর্ণ এসএসসির জ্ঞান দিয়ে। এইচএসসি তে পড়ার কোনোই টাইম ছিল না, বা টাইম থাকলেও আমি পড়ি নাই। অবশ্যই ফাঁকি মারছি, এটা কোনো সন্দেহ নাই, কারণ টাইম ছিল না। এটা একটা শুধুমাত্র কি বলবো, এটা একটা যাদের এক্সকিউজ দিতে পছন্দ করে এটা তাদের কথা। অবশ্যই টাইম ছিল, আমি টাইমটা কাজে লাগাই নিয়ে আমার কলেজ লাইফে। সো আমি কিন্তু পড়ি নাই ইংলিশ যেভাবে পড়া উচিত ছিল ভর্তি পরীক্ষার জন্য। কিন্তু আমি কিন্তু ইংলিশ ভাইয়া মোট 15টা আসে, আমার মনে আছে আমি 12টা দাগায় আসছিলাম। ভুল হয়েছিল অবশ্যই 2-3টা, দুইটা ব্ল্যাঙ্ক রাখছিলাম, আর বোধহয় একটা পারি নাই। 3টে ব্ল্যাঙ্ক রাখছিলাম, 12টা দাগাইছিলাম বা 13টা দাগাইছিলাম। যদি সবগুলো হয়েছিল তা না, তবে 10টা হয়েছিল, এটুকু মোটামুটি কনফার্ম। এই 10টা পারার জন্য সবারই কনসার্ন ইংলিশ, কারণ ইংলিশটি তোমাদের সিলেবাসের বাইরে। আবারও বলে দেই, ইংলিশ আমরা সব 5 দিন ক্লাস রেখেছি। যদি শর্ট সিলেবাসই হয় ক্লাস অবশ্যই ডাবল হয়ে যাবে। এবং খুব গুরুত্বপূর্ণ, ইংলিশ পড়ার জন্য খুব বেশি সময় দিতে হয় না। তোমরা কি ফলো করবা, আমরা লেকচার নোট দিব, টপিক কিন্তু পড়বো ভাই 10টাই মাত্র। এই 10টা টপিকের বাইরে কিছুই পড়বো না। এই 10টা টপিক পড়লেই ভাই হয়ে গেছে। এর বাইরে যা আসবে ওই জিনিস তোমার পারা লাগবে না, কারণ ওই জিনিস কেউই পারবে না। মনে রাখবে, ভর্তি পরীক্ষায় সেই জিনিস না পারলে চান্স হয় না, যেটা কেউই পারে না। সেটা তুমি যদি না পারো তোমার চান্স মিস হবে না, কিন্তু যেটা সবাই পারবে সেটা না পারলে কিন্তু চান্স মিস হবে। এই 10টা টপিক, কোন 10টা টপিক মডিউলে দেওয়া আছে, ঠিক আছে? সো 1 নম্বর লেকচার নোট পড়বা। যদি লেকচার নোট পড়তে না চাও তাহলে তোমার কাছে যে বই আছে, হয় অ্যাপেক্স না হলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এখন অনেকেই বলবে যে ভাইয়া এগুলাতে কিছু ভুল আছে। ভাই, দুনিয়াতে একটা বই খুঁজে বের করতে পারবে না যেটাতে একটা ভুলও নাই। কিছু ভুল থাকবে, ওই ভুলটাই যে পরীক্ষায় আসবে। ভাই ওই বইয়ে তথ্য আছে, এমসিকিউ আছে 2000, আর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে 10টা। আর ওই ভুলটাই মেডিকেল ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা কয় পার্সেন্ট? 0.00001%। ওই ভুলটাই পড়ে চলে যাও। আপাতত ভাই যদি সলভ করতে পারো, ঠিকটা খুঁজতে পারো, তাহলে আপাতত ঠিকটা পড়ো। আর যদি না পারো, একটা বইয়ে 100টা তথ্য থাকলে একটা ভুল থাকতে পারে, হাইয়েস্ট 2টা থাকতে পারে, এর বেশি না। তো ওই জন্য একটা বইকে খারিজ করে দিবা, এটা হতে পারে না। অনেকেই বলে ভাই অ্যাপেক্স পড়বো না, অ্যাপেক্সে ভুল আছে, এগুলো ভুল কথা। ভুল 2-1টা থাকলেও, আর এগুলা ইংলিশ প্রশ্ন এত বেশি কনফিউজিং, একই প্রশ্নের উত্তর 2 বই 2 রকম দেওয়া আছে, কারণ ইংলিশ একই জিনিসের ব্যাখ্যা অনেকভাবে দেওয়া যেতে পারে। সো হয় তুমি লেকচার নোট পড়বা, নাহলে অ্যাপেক্স পড়বা, নাহলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়বা। 2 নাম্বার, এইটার ভেতরের তথ্যগুলা, মানে কি পড়বা, ভেতরের তথ্য, যেমন ট্রান্সফরমেশন, নিয়মের কথা বলতেছে, নিয়মগুলো এখান থেকে পড়বা। ভাই এটা পড়াটা ফরজে আইন, পড়তেই হবে, নট নেসেসারি। ফরজে আইন, দুঃখিত, ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ, একজন নামাজ আদায় করলে, 2জন আদায় করলে পুরা পুরা তোমার সমাজের জন্য হয়ে যায়। এটা যে পড়তেই হবে, এখন কিন্তু অত সময় আছে বলে আমি মনে করি না। কিন্তু ভাইয়া এটা হলো ফরজে কিফায়া, না পড়লেও চলবে। না পড়লেও চলবে না, পড়া উচিত। উচিত সময় থাকলে অবশ্যই পড়া উচিত, কিন্তু পড়তে হবে। ওই প্রত্যেকটা বইয়ের পেছনে বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, সকল পাবলিক পরীক্ষা, পিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই যে বিভিন্ন ব্যাংক জব নিয়োগের পরীক্ষা, তারপর প্রাইমারি স্কুলের নিয়োগের পরীক্ষা, তারপরে পুলিশের নিয়োগের পরীক্ষা, দুনিয়ায় এরকম অসংখ্য পরীক্ষা হয় বাংলাদেশে, এগুলোকে বলে পিএসসির পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, শাকিলা খাতুন, ও বারবার যখনই আমি ভিডিও অন করছি ওখানে পালায় যাচ্ছে ভিডিও থেকে। আপু তুমি থাকো, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমাকে দেখে কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, প্লাস
ঢাকা ভার্সিটি সহ অন্যান্য সকল ইউনিভার্সিটি ভাইয়া এইগুলা সবগুলাই পড়তে হবে। এইটা হলো ফরজ। এইগুলা মুখস্থ ঝরঝরা করতে হবে ব্যাপারটা তা না, শিখতে হবে যে প্রশ্নটা কেমন আসলো, পরীক্ষা আসলে যাতে আমি এটা পারি। এগুলা থেকেই প্রশ্ন আসবে। আবারও বলছি, তোমার যে সময় থাকলে একটু রাগিব নূর ভাইয়া বা ইউসুফ ভাইয়ের ভিডিওটা একটু দেখে নিও। ডিএমসি ড্রিমার্স প্রথম এটা লিখলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? ইউটিউবে গেলে ওদেরটা দেখলে একটু বুঝতে পারবে ওরা কি পড়ছিল, একই পড়া পড়ছে। ঢাকা মেডিকেল কলেজে আগামী গত বছর এই বছর 250 জন চান্স পাইছে, কেউই ইংলিশে মাস্টার্স ডিগ্রি করে চান্স পায়নি, কেউই সাধারণ জ্ঞানে মাস্টার্স ডিগ্রি করে চান্স পায়নি, সবাই এইভাবেই চান্স পায়। আবারও বলতেছি, ফরজ কোনটা? বিসিএস, ঢাকা ভার্সিটি, দেখো যত গ্রুপে ক্লাস হয় সবাই একই কথা বলে, তার মানে কথাটাতে একটা ভ্যালু আছে, তার মানে এই জিনিসের উপরে আমল করা যায়। তা এই জিনিসের উপরে আমল করে আমি চান্স পাইছি, তুমিও চান্স পাবা, ঠিক আছে? এখানে ভাগ্যের একটা ফ্যাক্টর থাকে। কেউ খুব ভালো হয় এই 10টা টপিকের যদি ভেতরের গুলা পড়ে কেউ এগুলো সলভ করে, আর যদি না পারে যাতে অবশ্যই প্রশ্ন সলভ করে। এতে অবশ্যই 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 ভর্তি পরীক্ষার জন্য যতটুকু ইংলিশ দরকার তোমার মধ্যে অতটুকু ইংলিশ চলে আসবে। একই কথা সাধারণ জ্ঞানের জন্য প্রযোজ্য। তবে সাধারণ জ্ঞানের জন্য প্রশ্ন সলভ করাটা ফরজে কিফায়া, ভেতরেরটা পড়া ফরজে আইন। আমরা যে লেকচার নোটটা দিব সেইটা বা তোমার কাছে যে বইটা আছে সেইটা পড়াটা ফরজে আইন। প্রশ্ন সলভ করাটা এখানে সেকেন্ড অপশন। সাধারণ জ্ঞানে যত বেশি তথ্য তুমি পাও তত বেশি তথ্য তোমাকে পড়তে হবে। তবে আরেকটা বার শুরুতেই একদম শুরুতেই মূল কথাটা বলে নেই ভাইয়ারা, প্রশ্ন হবে সহজ। দিন দুনিয়ার কঠিন জিনিস পড়া দরকার নাই। আমি যখন পড়াবো, আমি প্রি মেডিকেল কোর্সে যারা ছিল তারা দেখেছো আমরা কিন্তু বইয়ের এমন কিছু হেন কিছু বাদ নাই যেটা আমরা পড়ি নাই, হেন কিছু বাদ নাই যেটা আমরা পড়ি নাই, সব পড়েছি। এখন কিন্তু আমরা ফোকাস করবো যে এখান থেকে বেশি বেশি প্রশ্ন হবে। গত 5 বছরের ইতিহাস ঘেটে দেখো, প্রশ্ন সহজ হয়েছে, এইবারও প্রশ্ন সহজ হবে। একটাই কারণ, প্রাইভেট মেডিকেল গুলাকে তো টিকায় রাখতে হবে, ব্যবসা চালাইতে হবে তো এদের। 40 মার্ক তো পাইতে দিতে হবে বাচ্চাকে। প্রশ্ন যদি একবার কঠিন হয় 40ই পাবে না বেশিরভাগ বাচ্চা কাচ্চা। ভাইয়া পাবলিক পরীক্ষা এটা, এই পরীক্ষাতে অসংখ্য কিছু টেস্ট হয়, নলেজের টেস্ট হয়, অ্যাটিটিউডের টেস্ট হয়, তোমার দৃঢ়তার টেস্ট হয়। পরীক্ষা হলে গিয়ে অসংখ্য বাচ্চা কাচ্চা আছে রেগুলার 60 পাইছে ভর্তি কোচিং গুলোতে, ফেল করছে, ফেল 30 পাইছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। অসংখ্য কেস হিস্ট্রি আছে, সহজ জিনিস ভুল করে আসছে। তো আশা করি ইংলিশ বিষয়ে তোমাদের উত্তর দিলাম। এইটুকু পড়ার জন্য যতটুকু সময় আছে ততটুকু সময় বরাদ্দ করতে হবে। প্রতিদিন বা সপ্তাহে একদিন 6 ঘন্টা ইংলিশ পড়লে অনেক পড়া। হ্যাঁ, জিনাতুন নবী বলো ছোট ভাই। জিনাতুন নবী, শুনতে পাচ্ছি না, হ্যাঁ প্লিজ বলো। ভাই বলতে চাইছিলাম, এখন তো মানে কিছুটা উত্তর পাই গেছি, মানে আপনার কথা শুনে হচ্ছে আপনি বললেন ভাই 80+ পাইলে ডিএমসি মানে চান্স পাওয়াটা মানে একটু মানে বলা যায় হ্যাঁ হইব। তো এখন হচ্ছে ভাই যেহেতু শর্ট সিলেবাসে যদি পরীক্ষা হয় তাহলে হচ্ছে সেকেন্ড টাইমার একটা ফ্যাক্ট থাকবে। তারপর তো তখন কি ভাই যে আমাদের যে মেইন বইগুলো আছে তার বাহিরে কিছু পড়তে হবে? শোনো বাবু, শুধু জৈব রসায়ন চ্যাপ্টার থেকে যদি পরীক্ষা নেওয়া হয় না, তাও 80+ পাওয়ার মতো স্টুডেন্ট বাংলাদেশে হাতে গোনা কয়েকটা। আবারও বলে দিই, 80+ পাওয়ার মতো স্টুডেন্ট বাংলাদেশে কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষা 80+ পাবে এরকম স্টুডেন্ট কখনোই 200 জনের বেশি না, লেস দেন 200 আর 200 জন। পুরো 1 লাখ স্টুডেন্ট যদি হয় তোমার এইচএসসি তে, তাহলে 80+ পায় মাত্র 200 জন, ঠিক আছে? সেটা সবকিছু মিলায় সবকিছু চিন্তা করি বললাম। সেটা এখন যদি মানে প্রশ্ন সহজ হয়, সহজই হোক আর কঠিনই হোক, হ্যাঁ প্রশ্ন তো সহজই হচ্ছে গত কয়েক বছর ধরে। প্রশ্ন ফাঁস না হলে 80+ পাবে না, এত সহজ না। যতই সহজ বলুক, কিছু প্রশ্ন থেকে প্রশ্ন সহজ মনে হয়, কিন্তু এই সহজ সেই সহজ না। ভর্তি পরীক্ষা 80+ পাবে ওই 200 জনই, এত প্যারা খাওয়ার দরকার নেই। তুমি 95 পর টার্গেট নিয়ে পড়ালেখা করো, 80+ পেলে আবারও চান্স পাবে, গ্যারান্টি দিলাম। একটাই শুধুমাত্র সেকেন্ড কথা, সেটা হলো প্রশ্ন ফাঁস হওয়া যাবে না, দ্যাটস ইট। প্রশ্ন ফাঁস না হলে 80+ পাইলে তুমি চান্স পাবে, এইটুকু। শর্ট সিলেবাসে হয়েছে তো কি হয়েছে? তোমার কি মনে হয় যারা সেকেন্ড টাইমার এরা শর্ট সিলেবাস পড়ে একদম উড়াই ফেলছে? সেকেন্ড টাইমারদের মধ্যে খুবই গুটি কয়েক পার্সেন্টেজ আছে যারা শর্ট সিলেবাস খুব ভালো করে পড়া শেষ হয়েছে। পারফেক্ট প্রিপারেশন নেওয়া খুবই কঠিন, ভুল মানুষের হবেই। আর মনে রাখবা, চান্স কিন্তু সবসময় ফার্স্ট টাইমাররা বেশি পায়, সেকেন্ড টাইমাররা আগে ব্যাপারটা ছিল 60-40, ফার্স্ট টাইমার 60%, সেকেন্ড টাইমার 40%। 2015 সাল থেকে, যে বছর থেকে 5 মার্ক কাটা শুরু হলো, সেই বছর থেকে ব্যাপারটা 80-20 হয়ে গেছে। কারণ 5 মার্ক মাইনাস করে
সবাই চান্স পেতে পারে না, ঠিক আছে? কারণ সবাই ওই 70-75-এর মতো, 65 থেকে 70 বেশিরভাগ স্টুডেন্ট এই মার্কটাই পায়। তো এই মার্কের মধ্যে যাদের 5 মার্ক আরো কমে যাবে, তো চান্স এমনি মিস করে। ঠিক আছে জিন্নাত, জি ভাই বুঝতে পারছি। তুমি তো পড়া পড়তে থাকো, লক্ষ্য থাকবে 90 মার্ক পাওয়া। ওকে, ঠিক আছে। মুফতাসিম ফুয়াদ, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের অ্যাডভান্স মেডিকেল ব্যাচ যেটা ছিল অগাস্টের, ওখানে আগে সম্ভবত একটা অ্যানাউন্সমেন্ট অপশন ছিল, এখন আর সেটা দেখতে পাচ্ছি না। ওখানে ওই পিডিএফ গুলা, তারপরে ক্লাসের লিঙ্ক গুলা খুব সহজে, খুব তাড়াতাড়ি পাওয়া যেত আর কি। এখন এরকম অনেক খুঁজতে হয়, তো সেটা যদি কোনো কিছু করা যেত ভাইয়া। হ্যাঁ, এটা আসলে এটাই ঝামেলা, ফেসবুকে ফাইলস অপশন মাঝে মাঝে গায়েব করে দেয়। তবে অ্যানাউন্সমেন্ট অপশনটা কি নাই নাকি? ফিচার অপশনটা চেঞ্জ হয়ে গেছে বাবু, অপশনটার নাম হলো ফিচার্ড। অপশনটার নাম চেঞ্জ করা ও হয়েছে, তুমি ওখানে আচ্ছা। দেখো ফিচার্ড অপশনে পাবা সব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। এখানে একটা নাম্বার দেওয়া আছে, নামটা জানি না, আনমিউট করে কথা বলো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জোরে কথা বলো, শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। ভাইয়া আপনি যে ক্লাসে বইয়ের লাইনগুলো দাগিয়ে দিবেন, ওটাকে আমরা সাথে সাথে দাগাবো নাকি পরে পিডিএফ দিকে দাগাবো? ওকে, দুই রকম স্ট্র্যাটেজি আছে, তবে সাথে সাথে দাগানোটাই বুদ্ধিমানের কাজ। পরে দেখাতে গেলে আবার ওই মেলা মেলা প্যারা খেতে হবে। আমি হলে সাথে সাথে দাগাতাম, কোনোটা মিস করলে সেই অংশটুকু পরে দেখে নিতাম যেটা মিস হয়েছে। সাথে সাথে শোনা প্লাস দাগানো, বইটা সাথে সাথে একবার পড়ে ফেলা। আমি তো এখানে স্ক্রিনে পড়াচ্ছি, তুমি ওখানে দুইটাই ফলো করা যায়। ওকে, আচ্ছা। আরিয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ভাইয়া অগাস্ট ব্যাচের স্টুডেন্ট। তো ভাইয়া আমি তো শুরু থেকেই মানে ওই সময় ছিলাম, তো ওই লেকচার নোট গুলো যেগুলো দিতেন ভাই, ওগুলো খুব সাজানো গোছানো থাকতো। তো ওগুলা যদি ভাইয়া স্পেশালি যদি বলি জেনারেল নলেজ বা ইংলিশ, এগুলোর যদি বই বের করা যেত ভাই আপনাদের এই লেকচার নোট গুলো একসাথে করে, বা সেখান থেকে ধরেন কুরিয়ারে বা যে কোনো আমরা ভাবে যেটা করব আরিয়ান, সেটা হলো যে আমাদের অলরেডি সকল লেকচার নোট তৈরি করা হয়ে গেছে। আমরা যেটা করব সেটা হলো প্রথম 7 দিন আমরা সিঙ্গেল চ্যাপ্টার করে লেকচার নোট দিব। হ্যাঁ, তারপরে একদম কম্বাইন্ড টোটাল শর্ট সিলেবাসটা একবারে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওই ইংলিশ জিকের জন্য একই কথা, পুরোটা একসাথে দিয়ে দিব। ঠিক আছে ভাই। ওকে ভাই, এটাই তো আমি চাহিদা নাকি? বলতেছিলাম এটাই তো চাচ্ছ? আমি বলতেছিলাম হ্যাঁ, ভাই, যদি আপনারা এটা ফিজিক্যালি আমরা মানে প্রিন্টও ধরেন বই করাবো, বের এটা করতেন। আমরা প্রিন্টও হ্যাঁ করাবো, হ্যাঁ, এটা এটাই। আমরা উদ্যোগ নিয়েছি, প্রিন্টও হয়ে যাবে, প্রিন্ট করেও নিয়ে নিতে পারবা। আমরাই ঠিক আছে করাবো, ভাই। নিতে পারবা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। মাহি, হ্যাঁ মাহি বলো আপু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, তোমার এইচএসসি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা ভাইয়া, আমরা যখন লং সিলেবাসে পরীক্ষা বা ফুল সিলেবাসে পরীক্ষা দিতাম, তখন তো টিচাররা বলতো যে একটা বই খুব ভালো মতো পড়তে হবে, মাঝে মাঝে দুই একটা ইনফরমেশন সেকেন্ড বুক থেকে দিত। তো এখন যদি শর্ট সিলেবাসে হয়, তাহলে কি দুই তিনটা বই প্যারালালি পড়তে হবে আগে শর্ট সিলেবাস? আচ্ছা, এতদিন কিন্তু সবাই শর্ট সিলেবাসের জন্যই পড়ালেখা করেছে। শর্ট হোক আর লং হোক, একটাই কথা, একটা বই ফুল পড়তে হবে। আমি নিজে একটা বই পড়ে চান্স পেয়েছি অতীতেও। যারা তুমি আরো 2-3 জনের সাথে কথা বলতে পারো, ইউটিউব অসংখ্য বড় ভাই আছে মোটিভেটর, তাদের সাথে কথা বলতে পারো, সবাই একটা বই পড়েই ভালো করে চান্স পেয়েছে। সাথে অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য আমি পড়তে কখনোই মানা করব না, অবশ্যই 2-3টা বই তথ্য পড়া যেতে পারে, যেগুলো আমরা বেশিরভাগ অনেকগুলো তথ্য লেকচার নোটে অ্যাড করেছি। তবে আরো কিছু তথ্য আছে, যেমন একই জিনিসের তথ্য 2-3 জায়গায় 2 রকম থাকতে পারে। পড়তে কোনো ক্ষতি নাই, তবে পড়তেই হবে এটা বলাটা খুবই আসলে কঠিন। পড়লে ভালো, না পড়লেও ক্ষতি হবে না, আমি শুধু এই কথাটাই বলতে পারি। হ্যাঁ, এগুলি এখনো মেইন বই, এখনো কোনো সন্দেহ নেই যে আমরা যে বইগুলো পড়বো এগুলোই মেইন বই। এগুলো থেকেই বেশ 90% প্রশ্ন আসবে। 10% প্রশ্নের জন্য যে অতিরিক্ত তথ্য, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেটা আনকমন হয়ে যায়। তুমি অন্য তথ্য পড়তে পারো মাহি, কোনো সমস্যা নাই, বাট আমার অভিজ্ঞতা বলে ওই যে 10% তথ্য যে অন্য বই থেকে আসে, সেটা সবসময় যে কমন টপিক থেকে আসে তা না। এমন একটা তথ্য তুলে দেয় সেটা একটু আনকমন হয়ে যায়। এখন তোমাদের কাছে আনকমন নাও লাগতে পারে, কারণ এখন তো একটা বিগত বছরে চলে আসছে।
এবং যখন তুমি বিভিন্ন সময় পড়েছো, ক্লাস করেছো, দেখবা যেটা তোমার কাছে মনে হবে কমন তথ্য, কারণ এটা বিগত বছরে এসেছে, তুমি পড়েছো। কিন্তু পরীক্ষা হলে জিনিসটা বেশিরভাগ আনকমন হয়। সেই জন্য আমরা তো বলিও না যে 90-100 তে 100 কমন আসবে। কমন আসবে 85 থেকে 90%। কিছু প্রশ্ন আনকমন আসে, সেটা ওই অন্য বইয়ের তথ্য আসতে পারে। সে যাই হোক, পড়লে ভালো, না পড়লে ক্ষতি নাই, সবার জন্য এটাই আমার কথা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। নুসরাতারা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছিলাম যে আমার ফোনে মাঝে মাঝে একটু হ্যাং করে সমস্যা হয়। তো আমি যদি পরীক্ষাগুলো মনে করেন একবার দিলাম বা মনে করেন লাস্টে কমপ্লিট হলো না, তো তখন কি আমি দ্বিতীয়বার দিতে পারবো? বা মনে করেন আমি একবার কমপ্লিট করে ফেললাম কিন্তু ওটা হচ্ছে সাবমিট হলো কি না হলো আমি আরেকবার দিলাম, তো ওটা কি হবে? মানে আমি কি না, তুমি সেটা লাইভ এক্সাম একবারে লাইভ এক্সাম চলাকালীন তোমাদের এক্সাম টাইমটা তো বলা হয় নাই। এক্সাম টাইম কিন্তু দেখো দুপুর লেখা আছে, দুপুর 11টা থেকে বিকাল 5টা, যেদিন এক্সাম ডেট সেই দিন কিন্তু এইটুকু সময়। এই সময়ের মধ্যে তুমি ঢুকে এক্সামটা দিবা। কেন এই সময়টা রাখা হয়েছে? সকালে ক্লাসের পরে বা না বিকালের ক্লাসের আগে, ঠিক আছে? সো এই টাইমটাতে ঢুকে তুমি দিবা। তবে আমাদের প্রত্যেকটা এক্সামে বিগত এক্সামে থেকে যাবে। এই বিগত এক্সামে গিয়ে তুমি বারবার পরীক্ষা দিতে পারবে। কেউ যদি পরীক্ষা মিস করো দিতে পারবা। তবে এই পরীক্ষাগুলো কিন্তু শুধুমাত্র তোমরাই দিতে পারবে, এগুলো কিন্তু দিন দুনিয়ার কেউই দিতে পারবে না। স্পেসিফিক যাদের শুধুমাত্র আমাদের অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট, শুধু তারাই এই পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, আমি এই এতদিন একদমই কিছুই করি না, আমি এইচএসসি 22, তো আমার কি ভালো মানে ও সুযোগ আছে? নুসরাতারা এইচএসসি 22 নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এইচএসসি 22 এর আমরা প্রিমেডিকেল কোর্স শুরু করছি। আমাদের যে অ্যাডভান্স গ্রুপের 22 স্টুডেন্ট গুলোকে আমরা ওখানে শিফট করে নিব, ঠিক আছে? ও মানে আমাদের তাহলে এই 21 ভয়ের কোনো কারণ নাই। আলাদা হয়ে যাবে, তাই তো? ও আচ্ছা, থ্যাংক ইউ। সবিতা বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আমার আসসালাম। কথা হচ্ছে যে স্যার আমরা যে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, স্যার আমাদের তো শর্ট সিলেবাস, স্যার আমাদের তো ফুল সিলেবাস একদম প্রপারলি পড়া হয় নাই স্যার কনফার্ম হয়নি আমাদের। এখনো। হ্যাঁ জি স্যার, মানে স্যার কথা হচ্ছে যে যদিও কনফার্ম না হয় তাহলেও কি আমাদের ফুল সিলেবাস পড়াটা উচিত না? নাকি না, আমি তো ফুল তোমাকে সিলেবাস শুরুতেই পড়ে এটা যাবো না? ব্যাখ্যা দিলাম। যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের ভাই, একই মায়ের পেটের ভাই, এদের কথা শোনার সম্ভাবনা আগে থেকেই বেশি ছিল, এতে কোনো সন্দেহ নাই। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে হচ্ছে একটা শিয়াল হুক্কা করলে বাকি সবাই এখন হুক্কা করবে, চিন্তা করো না। এখন আমাকে যদি জিজ্ঞাসা করে ভাই তাহলে সম্ভাবনা কত কত, শর্টে হওয়ার সম্ভাবনা 90%, আর ফুল হওয়ার সম্ভাবনা 10%। এই 10% হলো শুধু ঘোষণা না হওয়ার অনিশ্চয়তা। তুমি শুরু করো, আপাতত রিস্ক নিয়ে শুরু করো, কিছু করার নেই। স্যার আমাদের তো আগামী বা বিগত বছরগুলোতে ফুল সিলেবাসে পড়া, মানে ফুল সিলেবাসের প্রশ্নগুলো সলভ করা, তাহলে কি ওগুলাই ফুল সিলেবাসের গুলো সলভ করব নাকি শুধু শর্ট গুলাই সলভ করব? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। যে বিগত বছরগুলোতে ফুল সিলেবাসটা, প্রশ্ন তখন ফুল সিলেবাস থেকে ছিল, শর্ট সিলেবাসেরটা টনটনা করতে হবে, টনটনা মুখস্থ। আর বাইরের যে ফুল সিলেবাস, মানে বিগত বছরের প্রশ্নের কথা বলতেছি, সেটা প্রশ্নটা অবশ্যই পড়তে হবে, রিডিং পড়তে হবে, প্রশ্নটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, যাতে প্রশ্ন ডিরেক্ট আসলে ওই রিলেটেড ওই চ্যাপ্টার পড়ে ফেলতে হবে। এটা এখনই বলতেছি না, ঘোষণা আসা পর্যন্ত। কারণ আবারও বলতেছি, বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার মাথা এটা একটা পাগলা বিভাগ, পাগলা মন্ত্রণালয়। আমার 7 বছর অভিজ্ঞতা সেটাই বলে। এরা বলে দিল শর্ট সিলেবাসে পরীক্ষা, আবার এরা এটাও জানে যে বিগত বছর থেকে কিছু কিছু রিপিট করতে হয়। দেখা গেল রিপিট করে দিল ইচ্ছা মতো, ওইটা আর খেয়াল করলো না। এগুলো যে ঘটে, তোমাকে তো আমি একটু উদাহরণই দিলাম, ওই যে আগের বছর বই থেকে প্রশ্ন করে রেখে দিলাম। সো সবাই যখন সলভ করবা, ওটা একবার অবশ্যই রিডিং পড়ে যাবা, দুইবার হলেও রিডিং পড়ে যাবা, ঠিক আছে? এটা ভালো প্রশ্ন করেছো সবিতা, খুবই ভেরি গুড। ওকে স্যার, স্যার মানে সাধারণ আর ইংলিশের প্রিপারেশন স্যার খুবই না, তুমি লেগে থাকো, সবারই অবস্থা খুবই খারাপ, শুধু তোমার অবস্থা না। হতাশ হলে ব্যাপার না। কেউ যদি ভাই 3 মাস সাধারণত ইংলিশ পড়ে, সে তো অলরেডি মোটামুটি বস লেভেলে চলে যাবে। এই খারাপ নিয়েই চান্স হবে। যতটুকু পড়ার সুযোগ আছে ততটুকু পড়ো, মানে আমরা যতটুকু পড়াচ্ছি ততটুকু শেষ করার চেষ্টা করো। বারবার যেটা বলতেছি, বিসিএস ডিইউ এটা শেষ করো ভাই, এটা আগে শেষ করো, তারপর দেখো কতটুকু খারাপ হয়। আর এটা বলে দিই যে ইংলিশে তোমার কখনোই
কখনোই তুমি পুরোপুরি মাস্টার হতে পারবে না। ওই যে মুঞ্জেরিন শহীদ এত বিখ্যাত হয়ে গেল, ইংলিশ শেখাচ্ছে দিন দুনিয়াকে, ওর পরীক্ষা নাও ইংলিশে, ঢাকা ভার্সিটির প্রশ্নপত্র ওকে বসায় দাও, আজকেই বসায় দাও, দেখো কত পাই 30-এর মধ্যে। 30-এ 30 জীবনও পাবে না, এই আমি লিখে দিতে পারি। হ্যাঁ, ও জিনিস কারোর পক্ষে পাওয়া সম্ভব না, যে জিনিস সম্ভব না সেটা দৌড়ে লাভ নাই। আমি সবসময় বলি যে ইংলিশে পেতে হবে 10 থেকে 12, সাধারণ জ্ঞানে পেতে হবে 7 থেকে 8। এখানে আমি মোটামুটি 7 মার্ক আমি উৎসর্গ করে দিই, আর 75-এর মধ্যে ওই জায়গায় 70 পেতে হবে। এখানে সব মিলে 12 মার্ক উৎসর্গ করলে তুমি 88 পাচ্ছ, আর যে 88 পায় সে সারা দেশের মধ্যে ফার্স্ট হয়। গতবার সেটাই হয়েছে। তো এইটুকু যে করতে পারে সে কিন্তু সারা দেশে ফার্স্ট হয়। তো ভাইয়া যে ফার্স্ট হয়েছে সে কিন্তু 88 পেয়েছে, সে কিন্তু 100 পায় নাই, এটা মাথায় রাখবা। জি স্যার, ধন্যবাদ স্যার। লেগে থাকো, হয়ে যাবে। জেরিনকে হাত তুলছো নাকি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পড়ালেখা শুরু করছো? অবশ্যই ভাইয়া, আপনার প্রত্যেকটা ক্লাস করে আমি এইচএসসি মাঝখানেও আপনার ক্লাস করছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। বলো। আচ্ছা ভাইয়া, এই যে ভাইয়া ওই যে মাইক্রো অর্গানিজম যতটুকু পড়ানো হয়েছে ভাইয়া আমাদের, ওটার উপরে এক্সামটা নিবেন কবে? মাইক্রো অর্গানিজম আসলে ভাইরাস তো একবার এক্সাম নিয়ে ফেলেছি। মানে যদিও ভাইরাস একটা অংশ বাকি ছিল, সেই জন্য আসলে একই প্রশ্ন ডুপ্লিকেট হতো, ঠিক আছে, সেই জন্য আমরা আসলে ওটা ক্যারি করি নাই। তবে আমরা এইদিকে তো আমাদের পেইড ফেসের ক্লাস চলবেই, ওগুলো তো আসলে আমাদের ফ্রি ক্লাস, ওগুলো কিন্তু আমরা চালাতেই থাকবো। তো সেটা আমরা ওই চ্যাপ্টারটা শেষ করেই ওই এক্সাম নেওয়া হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন যখন আমরা এক্সামে মানে পরীক্ষা দিব, তখন ভাই আপনি একটু দেখে দিবেন যে মানে অনেক প্রশ্ন আছে এরকম যে নতুন বই ডিফারেন্ট ইনফরমেশন, তো ওই ইনফোগুলো আপনি একটু চেঞ্জ করে একটু এডিট করে তারপরে দিবেন। আর প্রশ্নের মধ্যে অনেক সময় ভুল থাকে, তো তখন দেখা যায় যে পারা জিনিস সঠিকটা দিলাম, তো হচ্ছে তখন র্যাঙ্কিংটা পরে চলে আসে। ওকে, আমি প্রত্যেকটা পরীক্ষার আগে এটা চেক করব, ঠিক আছে? হ্যাঁ, আর ভাই হ্যাপি নিউ ইয়ার, বছর তো শেষ। থ্যাংক ইউ। শুভ নববর্ষ সবাইকে জানাই দিচ্ছি এখানে যারা আছে 105 জন। 2022 সাল আমার জন্য, 2012 সাল ছিল আমার জীবনের স্বপ্ন পূরণের বছর। 2012 সালে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলাম, পরীক্ষা হয়েছিল আমার 23 নভেম্বর। 2012 সালে এইচএসসিও দিয়েছি আমি। 2012 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল আমার। তো আমার ছিল সেটা স্বপ্ন পূরণের বছর, মনে করি আমার লক্ষ্য ছিল চান্স পাওয়া ঢাকা মেডিকেল কলেজে। ঠিক 10 বছর পর তোমাদের 2022 সালে ভর্তি পরীক্ষা হচ্ছে, যদিও তোমরা 2021 সালে ভর্তি পরীক্ষার্থী, যাই হোক, কিন্তু পরীক্ষা 2022 হবে। সবার জন্য একটা স্বপ্ন পূরণের বছর হোক, আমি শুধু এইটুকু দোয়া করতে পারি তোমাদের সবার জন্য, মন থেকে দোয়া করছি, ঠিক আছে? আর যেদিন পড়তে থাকা হবে ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জান্নাতুল বলো। জি ভাইয়া, আমি সেকেন্ড টাইমার, তো ভাই যদি পরীক্ষা ফুল সিলেবাসে না হয়ে শর্ট সিলেবাসে হয়, তো তাহলে এটা মানে সেকেন্ড টাইমারদের জন্য মানে কতটা ইফেক্টিভ হবে, মানে চান্স পাওয়াটা মানে কতটা পসিবিলিটি আছে সেকেন্ড টাইমারদের? আবারও বলি জান্নাতুল, এগুলা চিন্তা করে কোনো লাভ নাই, এগুলা জাস্ট ভুল চিন্তা। হ্যাঁ, এটা সত্য যে ফার্স্ট টাইমারদের জন্য কাজটা কিছুটা সহজ হয়ে যাবে, কিন্তু এতে তোমার আসলে খুব একটা লাভ হবে না। তোমার এসব কিছুই চিন্তা করার দরকার নেই। তুমি একটাই, শুধু তোমার বুলসাই একটাই লক্ষ্য থাকবে, ভবিষ্যৎ চোখে একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো আমাকে ভর্তি পরীক্ষা 80 পেতে হবে। ভর্তি পরীক্ষা 80 পেতে হলে তুমি সামনে যতগুলো পরীক্ষা অংশ নিতে যাচ্ছ সবগুলো তোমাকে অ্যাটলিস্ট 85 করে পেতে হবে। সেই লেভেলে পড়ালেখা তুমি করতে থাকো, সেটা শর্টে হোক আর ফুলেই হোক। এখন তুমি যেহেতু শর্টের পড়ালেখা করবা, তোমার একটাই লক্ষ্য হবে, এগুলো নিয়ে ভাবারই দরকার নেই, ঠিক আছে জান্নাতুল? এগুলো ভাবলেই মন খারাপ হবে, এগুলো তো তোমার কন্ট্রোলে নাই। সেই জিনিসে কান্নাকাটি করে কোনো লাভ নাই, যে জিনিস তোমার মধ্যে কন্ট্রোলে নাই সেইটাতে কাজ করতে হবে, যেটা তোমার কন্ট্রোলে আছে। কন্ট্রোলে আছে পড়ালেখা করে 85 মার্ক পাওয়া, ভাই তুমি পাও, তুমি ঢাকার মধ্যে মেডিকেল কলেজে চান্স পাওয়া। এরপর কে ফার্স্ট টাইমে চান্স পেলো, কে সেকেন্ড টাইমে চান্স পেলো, শর্টে হলো না ফুলে হলো, এগুলা কিন্তু কেউ মনেই রাখবে না। এইচএসসি 20 পরীক্ষাই হলো না, মানে আনবিলিভেবল। লোকজন ঘোষণা করছিল যে এমন কখনোই হবে না, অটো পাস হয়ে গেল। সেই ছেলে, সেই বাচ্চা কাচ্চা মেডিকেলে কি চান্স পাইলো না? সেই বাচ্চা কাচ্চা অফলাইনের কোচিং এর অটাও হলো না, পুরা কোচিং অনলাইনে হলো, পোলাপান চান্স পাইলো না। রেজাল্ট কিন্তু হুবহু একই রকম হলো, এমন না যে সবাই মার্ক কম পাইছে অফলাইনে কোচিং হয়নি বলে।
বগুড়া থেকে বসে একটা ছেলে এইচএসসি পরীক্ষা পাস না, অটো পাস পেয়ে কিন্তু ফার্স্ট হয়ে গেল, সব জায়গায় ফার্স্ট হয়ে গেল। সো দ্য ফ্যাক্ট ইজ, দিন শেষে আসলে এসব কিছুই ম্যাটার করে না, শর্ট সিলেবাস ফুল সিলেবাস কি, কোথায় কি পরীক্ষা হচ্ছে, ম্যাটার করে যে তুমি কি করছো, তোমার ওই ভর্তি পরীক্ষা মার্কটাই হলো শুধু সত্য, সেটা বারবার চেষ্টা করো। ঠিক আছে, ভর্তি পরীক্ষা যদি ভবিষ্যতে 65 পাও, আর যদি বলো যে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, এগুলো মানুষ কিন্তু কেউ দাম দিবে না। এটাই শুধু মাথায় রাখো, দিন শেষে একটা জিনিস সত্য, ভর্তি পরীক্ষার মার্ক, সেইটা অর্জন করতে হবে। সবাইকে বলতেছি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এগুলো চিন্তা করে কোনো লাভ নাই। তোমার একটা সিট দরকার, তোমার 4500 সিট সবগুলো দরকার নাই। আমার এখন একটা কথা মনে আছে, এটা 2012 সালে ভর্তি পরীক্ষা 7 দিন আগের কথা, 7 দিন না 2 দিন আগের কথা আমার মনে আছে। আমি ভর্তি পরীক্ষা কয়েকদিন আগে খুব বেশি পড়ালেখা করতে পারিনি, একটু অসুস্থ ছিলাম টানা 1 মাস। আমার এখন মনে আছে, আমার বাবা এসেছিল আমার পরীক্ষার জন্য, আমার পরীক্ষায় আমাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য। আব্বুকে শুধু বললাম যে আব্বু যদি এমন হয় যে কালকে পরশুদিন প্রশ্ন ফাঁস হইলো, আমরা তো আর প্রশ্ন পাচ্ছি না, তখন আব্বু আমাকে বলছিল যে প্রশ্ন ফাঁস হোক চাই না হোক, একজনও যদি মেধা দিয়ে চান্স পায়, সেটা তোমাকেই হইতে হবে, তুমি এই মন মানসিকতা নিয়ে পরীক্ষা হলে যাবা। সো দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি। একলা চলতে হবে, আমাকে ভর্তি পরীক্ষায় 85 পেতে হবে। এর বাইরে দুনিয়া কোথায় উল্টে যাচ্ছে, কে কোথায় কোচিং করতেছে, কে কত পাচ্ছে, এগুলো ভ্যালুলেস। 1 বছর পর এগুলো কোনোই ম্যাটার করবে না তোমার ওই মার্কটা ছাড়া। ওকে, ঠিক আছে। ইলিয়াস, এই মুহূর্তে ইলিয়াস খুবই বিখ্যাত, ফেসবুকে ইলিয়াস লিখে সার্চ দিলে অসংখ্য কিছু আসতেছে। আমার এখানে ইলিয়াস ক্লাস করতে আসছে, আমি তো ধন্য। কি খবর ইলিয়াস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ইলিয়াস, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, বলো। শুনতে পাচ্ছি, বলো ভাইয়া। হ্যাঁ, ওই জিকের জন্য যে অ্যাপে এমসিকিউ গুলো আছে, ওইগুলো পড়লে আমি কতটুকু সাপোর্ট পাবো? কিসের জন্য? অ্যাপে যে এমসিকিউ দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ অ্যাপে। আরে 100% সাপোর্ট পাবে, 100%। চোখ বন্ধ করে একটা চ্যাপ্টার পড়ানোর পর সব এমসিকিউ সলভ করে ফেলো। আমি বললাম তো, এর চেয়ে ভালো প্রশ্ন ব্যাংক নাই বাংলাদেশে। কিছু প্রশ্ন আমাদেরকে একটু চেঞ্জ করার মধ্যে আছি, আমরা আপডেটের মধ্যে আছি। গ্যারান্টি দিলাম যে এগুলো থেকেই পরীক্ষায় আসবে, যেগুলো কমন আসবে এগুলো থেকেই আসবে, আর যেগুলো কমন আসবে না ওগুলো বাংলাদেশের কোনো প্রশ্ন ব্যাংকে দেওয়া নাই। থ্যাংক ইউ ভাই। এগুলো তো পড়তেই হবে, কয় কি ছেলে। কয়েকটা জিনিস মাস্ট, আরেকবার বলে নেই। অনুশীলনীর এমসিকিউ, বিগত বছরের এমসিকিউ, আর ডিএমসি ডিমার্স অ্যাপের এমসিকিউ, এ মাস্ট। এই জিনিস তুমি পড়ে যাবাই। শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ইহা পড়ে যাবেন। এটা শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা কমন আসবে তা না, ডেন্টাল যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, এমনকি যত কোচিং এর ভর্তি পরীক্ষা আছে, যত কোচিং এর পরীক্ষাগুলো আছে, তুমি তো আরো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারো, আমি তো কাউকে আর মানা করিনি বা করবো না কখনো। করে যাও, দেখো কতগুলো কমন আসে, হুবহু কমন পাবা। ওকে, আমরা আর 2টা প্রশ্ন নিব, আমাদের আরেকটা ওরিয়েন্টেশন আছে, আমাকে সেটা শুরু করতে হবে। সাদিয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। প্লিজ সাদিয়া। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা তো অ্যাডভান্স স্টুডেন্ট, তো আমরা তো শর্ট সিলেবাস অনেক ভালোভাবে শেষ করছিলাম তখন। তো এখন অনেক ভালোভাবে এটাকে এখন এমন করতে হবে যাতে একদম চোখ বন্ধ করলে পুরো ভাইয়া চ্যাপ্টার চোখে ভাসে। কি হচ্ছে, এখন পড়তেছি, কোশ্চেন সলভ করতে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ওই আগের এফোর্টটা কেন জানি দিতে পারতেছি না, আর এক্সামও কেন জানি হচ্ছে না কেন। এটা 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যখন তুমি কয়েকটা পরীক্ষা টানা খারাপ করবা তো জেদ চলে আসবে। এটা একই জিনিস বারবার পড়তে আমার কখনোই ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগার কথা না। প্রি মেডিকেলে পড়লা, এইচএসসি সময় পড়লা, আবার পড়তেছো, এগুলো পড়ার কোনো কথা না। কিন্তু বাবু ঠিক হয়ে যাবে, এটা 7 দিন সময় দাও। যখন দেখবা যে তোমার বন্ধু বান্ধব সব মেধা তালিকার উপরে, তুমি আস্তে আস্তে খারাপ করতেছো, অটোমেটিক জোশ চলে আসবে, ওটা বলতে হবে না। হ্যাঁ, জি ভাইয়া, দেখবা যে কেন ভুল হচ্ছে, আর ভালো পড়েছো এটা কিন্তু ভালো। এখন খুঁজতে হবে ভুল কেন হচ্ছে, তার মানে নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার হয়নি। তার মানে যখন পড়েছো তখন ইনপুটটা ক্লিয়ারলি তোমার ব্রেনে ঢুকেনি। তুমি ভাবতেছো পড়ছো, তুমি ভাবতেছো পারবা, কিন্তু দেখা গেল যে তুমি আসলে অতটা ভালো করে পড়ো নাই, যে তুমি পরীক্ষা হলে ভুল করে ফেলতেছো। তো দ্যাট ইজ দ্য থিং। সাদিয়া, এখন এটা কারেক্ট করতে হবে। ওকে, লাস্ট তথ্য, লাস্ট প্রশ্ন করবে আজকে ইশরাত।
ইশরাত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একজন সেকেন্ড টাইমার। ইয়েস। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে আমি যখন একটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেই, ধরেন একটা চ্যাপ্টারের উপর এক্সাম দিই, তখন ধুমা পড়ে ফাটা পরীক্ষা দিচ্ছি, কিন্তু যখন 4-5টা চ্যাপ্টার একসাথে পরীক্ষা দিতে হয়, মানে তখন আমার সবকিছু পুরো আওলায় যায়। আমি কিভাবে যে পরীক্ষা, মানে আমার অনেক ভয় কাজ করে যে আমি মনে হয় পারবো না, এতগুলো কিছু আমি মনে হয় পারবো না। এই ভীতিটা আমি কিভাবে দূর করবো? আচ্ছা ঠিক আছে, এটা খুব কমন একটা ভীতি। এটা কিন্তু মানে আমি তো রাজুক কলেজে পড়েছি, আমার এখনো মনে আছে একটা বড় ভাই, আমি মনে করি আমি সবসময় খুবই কনফিডেন্ট, ঠিক আছে, ধরো আমি কিছুই পড়ে যাইনি, কিন্তু আমি এমন কনফিডেন্ট থাকি যে আমি পরীক্ষা ফাটাই ফেলবো। তো আমার মনে আছে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, কি একটা পরীক্ষা হয়েছিল, ভাইও অংশ নিয়েছিল, আমিও অংশ নিয়েছিলাম, ভাই তো সিনিয়র। আমি পরীক্ষা ভালো করছি, তো ভাই বললো যে তুই তো একটা চ্যাপ্টার পড়ে এসে পরীক্ষা দিলি, যখন সবগুলো চ্যাপ্টার পরীক্ষা হবে তখন টের পাবি। তো তখন থেকে এটা আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল, যে আমি তো সেকেন্ড ইয়ার থেকে জানতাম যে আমাকে এরকম একটা কথা বললো ওই বড় ভাই, যে নিশ্চয়ই তার মানে ঝামেলা, মানে নিশ্চয়ই এটা কঠিন, যে সবগুলো চ্যাপ্টার একসাথে পড়লে প্যাচ খাই যাবে। তো আমি শুরু থেকেই এইটা আমার মানসিকতা ছিল যে আমি কখনোই প্যাচ খাবো না। তো এই কনফিডেন্স ছিলাম যে আমি খাবো না। এখন শুধু কনফিডেন্স দিয়েই তো এটা জয় করা যায় না। এটা জয় করার জন্য খুব গুরুত্বপূর্ণ কথা হলো আপু, যে কেউ যদি শুধু মুখস্থ নির্ভর হয়, তাহলে 5টা চ্যাপ্টার যখন সে মুখস্থ করবে, তখন সে একসাথে পরীক্ষা দিতে গেলে তার ব্রেনের উপর অনেকটুকু চাপ পড়বে। আর কেউ যদি মুখস্থ নির্ভর না হয়, কনসেপ্ট প্লাস মনে রাখা নির্ভর হয়, তাহলে ভাই ওর ব্রেন সবসময় খালি থাকবে, কারণ কনসেপ্টটা তো শুধু অল্প জায়গা দখল করে ব্রেনে, সেই কনসেপ্ট দিয়ে সে পুরো তথ্যটা বের করে আনতে পারবে। আমার মনে পড়ে ভর্তি পরীক্ষার সময় আমি কিছু জিনিস মনে রাখার চেষ্টা করতাম, কিছু জিনিস কনসেপ্ট দিয়ে মনে রাখার চেষ্টা করতাম। তো যখনই আমি মডেল টেস্ট বা যখনই 103-4টা চ্যাপ্টার সলভ করতে যেতাম, তখন আমি সেটা যেই চ্যাপ্টারে আমি আগে চেষ্টা করতাম ওই চ্যাপ্টারটা মনে করার, যে এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন, ল্যাবরেটরি, ওকে এটা একটা প্রশ্ন, ল্যাবরেটরি, ওকে ফাইন, ল্যাবরেটরি কোন পেজ থেকে আসছে, ওকে এই পেজ থেকে আসছে, ওকে ফাইন, এখানে এই জিনিসটা আমি পড়ছিলাম, তখন আমি এভাবে দাগাইতাম। আমি মনে করার চেষ্টা করতাম যে কোন পেজে কোথায় জিনিসটা কিভাবে লেখা আছে। এমন অনেক সময় হতো যখন রিভাইজ কম দিতাম, তখন ওই জিনিসটা মনেই পড়তো না, তখন ওটা ভুল হতো, বাসায় এসে সেটা আমি আরেকবার পড়তাম, যে ওকে এই জিনিসটা কিন্তু আমার রিভাইজ কম হয়েছে, এটা আমাকে আরেকবার রিভাইজ করতে হবে। তো বাবু, এটাতে প্র্যাকটিসের বিষয়, মাথা ঠান্ডা রাখার বিষয়, এবং ওই যে কনসেপ্ট ক্লিয়ার করার বিষয়, এটা হতেই পারে। তবে আস্তে আস্তে তোমাকে বলতে হবে যে এটা আমি পারবো। মানুষের ব্রেন অনেক বেশি পাওয়ারফুল, মনে রাখবা ইশরাত, অনেক বেশি পাওয়ারফুল মানুষের ব্রেন, এটা কোনো ব্যাপারই না। আর তুমি তো একবার পরীক্ষা দিয়েছো, আগামী 3 মাস এটাই চর্চা করতে থাকো। তুমি চেষ্টা করবা দিনের 30 মিনিট র্যান্ডম প্রশ্ন সলভ করা, র্যান্ডম একদম, একটা বই খুললা, এই প্রশ্নটা আছে, এটা উত্তর কি হবে, কনসেপ্ট দিয়ে উত্তরটা সলভ করার চেষ্টা করবা আগের নলেজ থেকে। পড়ে প্র্যাকটিস করা তো সহজ, একটা চ্যাপ্টার পড়লা দেন প্র্যাকটিস করলা, এটা সহজ। হঠাৎ করে একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করা, সেইটা হলো কঠিন। সেইটা কেন, এই প্রশ্নটা যদি সলভ করতে পারো, দেখবে যে কনফিডেন্স পাচ্ছ। ওকে ইশরাত, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, লাস্ট, আজকের দিনের লাস্ট, এই অনেকক্ষণ হাত তুলেছে, নীতি। এরপরে কারো প্রশ্ন নিব না। নীতি প্লিজ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন ছিল হচ্ছে যে নতুন বই কি আমরা শুধু হচ্ছে যে বোটানি আর জুলজিটা কিনবো, নাকি সব সাবজেক্টের জন্যই কিনবো? বোটানি, জুলজি, কেমিস্ট্রি। কেমিস্ট্রিও হালকা চেঞ্জ হয়েছে তো। আচ্ছা, ফিজিক্স তো লাগবে না? না, ফিজিক্স চেঞ্জ হয়নি, এই লোকগুলো ভালো মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুধু এগুলো কিনলেই হবে। আর ভাই আরেকটা প্রশ্ন, আমাদের যে দাগানো বই পিডিএফ দেওয়া হবে, ওই দাগানো বইটা কি আমাদের নতুন বইগুলোই কি দাগানো দেওয়া হবে? তো কি নতুন দাগানো বই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমার আরেকটা ওরিয়েন্টেশন করতে হবে, আজকে আর কারোই কথা বলার সুযোগ নাই। তোমাদের সাথে সবার কালকে দেখা হচ্ছে। কালকে কিন্তু তোমরা সবাই ক্লাসে জয়েন করবা। কালকে রক্ত পড়াবো, রক্ত কালকে শেষ করতে হবে। প্রি মেডিকেলে যারা ক্লাস করছিল, তোমরা জানো রক্ত 3-4টা চ্যাপ্টার পড়াই, 3-4 দিন ধরে পড়াইছিলাম। একদিনে পড়াবো, একদিনে পড়তে হবে, একদিনে পড়ে শেষ করতে হবে। দ্যাট শুড বি ইওর মাইন্ডসেট, দ্যাট ইজ মাই মাইন্ডসেট, যে একদিনে পড়াই শেষ করব। সো সবার সাথে ক্লাসে দেখা হবে। কালকে থেকে প্রথম দিন ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়ালেখা শুরু করবা। প্রথম দিন ভালো করে পড়লে সারা বছর খুব ভালো পড়ালেখা হবে আশা করি। শেষের দিন আমার কথা শুনে ক্লাস শেষ করলা, তোমরা তোমাদের সাথে কথা বলে শেষ করলাম, আমারও বছরটা খুব ভালো কাটলো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।